2ই তো বাজে, 3 বেজে গেল। স্যার তাহলে স্টার্ট করে দেন স্যার। আচ্ছা, শুরু থেকেই শুরু করলাম, ঠিক আছে? কারণ ইভিনিং এর রেকর্ডিংটা হয় নাই তো, এই জন্যই। তো আমরা আজকে থেকে সিএসএস শিখব আর কি। সিএসএস স্টার্ট করলাম। তো সিএসএস মানে হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শীট। ক্যাসকেডিং স্টাইল শীট বলতে আমরা এটাকে ক্যাসকেডিং স্টাইল শীট যেরকম বলি, আমরা এটাকে কল করি স্টাইল শীট হিসেবে। তো আসলে সিএসএস জিনিসটা আসলে কি? সিএসএস হচ্ছে আমরা আমাদের এইচটিএমএল ডকুমেন্টের মধ্যে এইচটিএমএল এলিমেন্টগুলোকে বা আমাদের ওয়েব পেজের কন্টেন্টগুলোকে সুন্দরভাবে সাজানোর জন্য একটা সুন্দর একটা ডিজাইন দেওয়ার জন্য আমরা ক্যাসকেডিং স্টাইল শীট বা স্টাইল শীট বা সিএসএস আমরা ব্যবহার করে থাকি। তো তিন ধরনের সিএসএস আমরা সবসময় ব্যবহার করি আমাদের প্রজেক্টের মধ্যে। একটা হচ্ছে ইনলাইন সিএসএস, আরেকটা হচ্ছে ইন্টারনাল সিএসএস, আরেকটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। তো ইন্টারনাল সিএসএস নিয়ে কথা বলার আগে ইনলাইন সিএসএস সম্পর্কে আমরা একটু দেখি। তারও আগে সম্ভবত একটু সিএসএস এর সিলেক্টর নিয়ে আমাদের ডিসকাস করতে হবে। সিএসএস এর মধ্যে সিএসএস এর একটা সিনট্যাক্স আছে। আমরা আগে সিএসএস এর সিনট্যাক্সটা শিখি। সিএসএস এর সিনট্যাক্সের মধ্যে তিনটা টপিকস থাকবে, তিনটা জিনিস থাকে। একটা হচ্ছে সিলেক্টর, তারপরে দুইটা কার্লি ব্রেস থাকে, এবং ওই কার্লি ব্রেসের ভিতরে আমরা প্রপার্টি দিয়ে একটা কোলন দেই, তারপরে ওই প্রপার্টির একটা ভ্যালু আমরা সেট করে থাকি। সিএসএস তাহলে কয়টা জিনিস থাকে? একটা হচ্ছে সিলেক্টর, একটা হচ্ছে প্রপার্টি, আর একটা হচ্ছে ভ্যালু। ছবি দেখা যাচ্ছে? এটা হচ্ছে ট্যাগ সিলেক্টরের एग्जांपल সিএসএস এ। আমরা এখানে একটা এইচটিএমএল এর ডকুমেন্ট রেডি করছিলাম। তো আপাতত এগুলাকে কমেন্ট আউট করে দিচ্ছি। দেখেন, আমার এখানে একটা h2 ট্যাগ নেওয়া আছে। h2 ট্যাগের মধ্যে কন্টেন্ট হচ্ছে ওয়েলকাম টু সিএসএস। হ্যাঁ, এই কন্টেন্টটা আছে। তো h2 ট্যাগের মধ্যে আমরা অ্যাট্রিবিউট লিখে কোথায়? আমরা লিখি অ্যাট্রিবিউট লিখে হলো আপনার HTML এলিমেন্টের মধ্যে যে ওপেনিং ট্যাগটা আছে, সেই ওপেনিং ট্যাগের মধ্যে আমরা আমাদের অ্যাট্রিবিউট গুলো লিখে থাকি। HTML এর অ্যাট্রিবিউটের মধ্যে যদি কোনো কিছু লিখতে হয়, অ্যাট্রিবিউট সবসময় ওপেনিং ট্যাগের মধ্যে লিখতে হয়। তো ওপেনিং ট্যাগের মধ্যে দেখেন স্টাইল নামে একটা অ্যাট্রিবিউট আছে। এটা হচ্ছে ট্যাগের অ্যাট্রিবিউট। এই স্টাইল নামক যে অ্যাট্রিবিউটটা আছে, তার মধ্যে অ্যাট্রিবিউটের ভ্যালু হিসেবে আছে এই টোটাল এই জিনিসটা। এখানে আমি স্টাইল অ্যাট্রিবিউটের ভিতরে কালার প্রপার্টি, সিএসএস এর কালার প্রপার্টি ডিফাইন করছি। ডিফাইন করে তার ভ্যালু হিসেবে দিলাম রেড। এখন এই যে ওয়েলকাম টু সিএসএস আমার যে কন্টেন্টটা আছে, টেক্সটটা আছে, এই কন্টেন্টটা এখন আমাকে স্টাইল অনুসারে কি করবে? এই যে কালার রেড দেখাবে। আমি একটু এটা ব্রাউজারে ওপেন করি। দেখেন, এটা রেড কালারে দেখাচ্ছে। কিন্তু বাই ডিফল্ট আমরা যখন কোন একটা এলিমেন্ট যদি নিয়ে থাকি, তখন আমাদের টেক্সটের কালার থাকে কি? ব্ল্যাক। তো এখন এই যেখানে রেড আসছে, এই রেডটা আসার কারণ কি? এটা কার কারণ আসছে? এটা আসছে হলো আমার এই যে আমি h2 ট্যাগের ভিতরে ওপেনিং ট্যাগের মধ্যে স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে কালার প্রপার্টি সেট করছি, আর তার মধ্যে ভ্যালু হিসেবে দিলাম রেড। এই কারণে সে আমাকে এই যে এখানে রেড কালারের আউটপুটটা আমাকে দেখাচ্ছে। এটাই হচ্ছে মূলত আমার ইনলাইন সিএসএস এর एग्जांपल। আমরা ইনলাইন সিএসএস গুলো এইভাবে লিখি। কোন একটা নির্দিষ্ট ট্যাগের উপর যদি আমাদেরকে আলাদাভাবে সিএসএস লিখতে হয়, তখন আমরা স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করি। স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করে আমরা এখানে সিএসএস দিয়ে থাকি ওই এলিমেন্টের জন্য। শুধুমাত্র ওই এলিমেন্টের জন্য আমরা আলাদাভাবে সিএসএস লিখতে পারি। তো মূলত আমরা যখন একটা প্রজেক্ট রেডি করি, তখন প্রজেক্টের মধ্যে আমরা এই যে ইনলাইন সিএসএস এ আমরা এইভাবে কোনো প্রজেক্ট আমরা রেডি করি না। আমরা মূলত ইউজ করে থাকি এক্সটার্নাল সিএসএস, এবং এটাই হচ্ছে বেস্ট প্র্যাকটিস, এবং এটা হচ্ছে যে গুড প্র্যাকটিস। আমরা সবসময় ইন্টারনাল সিএসএস ও লিখবো না, ইনলাইন সিএসএস ও লিখবো না। আমরা সবসময় এক্সটার্নাল সিএসএস লিখবো আমাদের প্রজেক্টের মধ্যে, যখন আমরা প্রজেক্ট রেডি করব তখন সবসময়। এবং এক্সটার্নাল সিএসএস লিখলে একটাই সুবিধা, সেটা হচ্ছে যে আপনার কোডগুলো একটা অর্গানাইজড ওয়েতে থাকবে। যেমন এখানে ধরেন যে এখানে কয়েকটা লাইন দেখা যাচ্ছে, তো আমার এইচটিএমএল ডকুমেন্টের মধ্যে হাজার হাজার লাইন কোড থাকতে পারে, 1000 2000 3000 লাইনের কোডও থাকতে পারে। এখন এতগুলোর জন্য যদি কোড লিখতে যাই, দেখা গেছে আবার 2000 লাইনের সিএসএস কোড লিখতে হচ্ছে, তাহলে আমাদের তো
প্রজেক্টটা কি হয়ে গেল, আমাদের পুরো HTML ডকুমেন্টটাই মানে কি হয়ে গেছে, মানে হিজিবিজি হয়ে যাচ্ছে পুরো, মানে এলোমেলো। তো এটার কন্টেন্টটা ম্যানেজমেন্টের সঠিকভাবে করার জন্য আমরা কি করি, আমাদের CSS ফাইলগুলোকে আমরা আলাদাভাবে রেডি করে থাকি। আলাদাভাবে CSS ফাইল লিখবো এবং লেখার পরে আমাদের HTML ডকুমেন্টের সাথে ওই CSS ফাইলের আমরা লিংক আপ রেডি করব, আমরা তৈরি করে দিব। এখানে একটা জিনিস দেখেন, এই যে আমি স্টাইল অ্যাট্রিবিউট লিখলাম, স্টাইল অ্যাট্রিবিউটের ভিতরে লিখলাম কালার, তার ভ্যালু দিলাম হচ্ছে রেড। এখন আমি এখানে একটা সেমিকোলন দিছি। যদি আপনার HTML এলিমেন্টের মধ্যে শুধুমাত্র যদি একটা এলিমেন্ট হয়, একটাই শুধুমাত্র CSS প্রপার্টি থাকে, তাহলে এই যে এন্ডিং এর এই কোডটা সেমিকোলনটা না দিলে কোনো সমস্যা নাই। বাট যদি এখানে আরো অনেক প্রপার্টি থাকে, সাপোজ ধরেন আমি বললাম টেক্সট অ্যালাইন, টেক্সট হাইপেন অ্যালাইন, আমি দিলাম সেন্টার, এমন যদি হয় তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে, সেমিকোলন দিয়ে দিয়ে প্রত্যেকটা CSS প্রপার্টি ভ্যালুগুলোকে সেট করতে হবে। এটা অবশ্যই মাথায় রাখবেন। তো এই টেক্সট অ্যালাইন্স আমাদের কি করে, আমাদের এই যে টেক্সট যেটা আছে এটাকে অ্যালাইনমেন্টটা সেট করে। অ্যালাইনমেন্টের চারটা ভ্যালু থাকে, একটা হচ্ছে যে লেফট, বাই ডিফল্ট এটা লেফটে থাকে, তারপর হচ্ছে সেন্টার অ্যালাইনমেন্ট, তারপর হচ্ছে আপনার রাইট অ্যালাইনমেন্ট অথবা জাস্টিফাই অ্যালাইনমেন্ট। এরকম 4 ধরনের মানে অ্যালাইনমেন্ট আমরা করতে পারি। চলেন আউটপুটটা একটু দেখে আসি কি অবস্থা হয়। দেখেন এই যে এটা এখন কন্টেন্টটা কোথায় আছে, মাঝখানে আছে আমার কন্টেন্টটা। এটা হচ্ছে ইনলাইন সিএসএস এর एग्जांपल। তারপরে এখানে আমার আরো একটা পি ট্যাগের মধ্যে আমি আরো একটা एग्जांपल রেডি করছিলাম, এটাও কমেন্ট আউট ছিল, এটা ঠিক করে দিই। এখানের মধ্যে দেখেন এই পি ট্যাগটার মধ্যে আমি যখন এইটা সেট করে নিই, আপাতত আগে আউটপুটটা দেখেন কি রকম অবস্থায় আছে। এই যে ফন্টটা অনেক বড় আছে, কারণ কি ফন্ট বড় আছে হচ্ছে ফন্ট সাইজ হিসেবে আমি 20 পিক্সেল এখানে সেট করে রাখছি। স্টাইল ভ্যালু, স্টাইল প্রপার্টি অ্যাট্রিবিউটের ভিতরে ফন্ট সাইজ আমি 20 পিক্সেল দিয়ে রাখছি। এখন আমি কি করব, আমি এটাকে রিমুভ করে দিব, রিমুভ করে দিচ্ছি। এবার যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে যে এটা হচ্ছে ডিফল্ট পি ট্যাগের ডিফল্ট ফন্ট সাইজ, এবং আমার ইনিশিয়াল স্কেল জুম কত আছে, জুম লেভেল আছে 100% আছে, জুম লেভেল 100% জুম লেভেলে এটা হচ্ছে পি ট্যাগের ডিফল্ট ফন্ট সাইজ। এটা পসিবল এটা 10 পিক্সেল 1 am সম্ভবত। তো এই জন্য আমি এখানে ফন্ট সাইজ নামে একটা, আমি বড় করে দেখার জন্য ফন্ট সাইজ দিলাম 20 পিক্সেল, এভাবে দিয়ে দিলাম। ফলশ্রুতিতে আমার টেক্সটের প্যারাগ্রাফ ট্যাগ এটার ভিতরে কি আছে, টেক্সটগুলো কি হয়ে যাবে 20 পিক্সেলে আমাকে দেখাবে। বুঝছেন তো নাকি? সবাইকে বুঝতে পারছেন? জি স্যার। ওকে, এবার তাহলে ইন্টারনাল সিএসএস নিয়ে কথা বলবো। আমি একটা ইন্টারনাল আন্ডারস্কোর সিএসএস ডট এইচটিএমএল নামে একটা ডকুমেন্ট রেডি করে রাখলাম আগে থেকেই। তো ড্রাইভারটাকে যাও। আমি আমার ডকুমেন্টটা খালি করে নিলাম। আমি একটা h3 ট্যাগ নিলাম, ট্যাগ নিয়ে আমি দিস ইজ স্যাম্পল ব্লগ পোস্ট টাইটেল, এই টেক্সটটা লিখলাম। এটা হচ্ছে আমার h3 ট্যাগ। তো বাই ডিফল্ট আমি যদি এটাকে যদি আউটপুট করাতে যাই, একটু দেখেন আউটপুটটা কি আসে, একটু দেখেন। দেখেন এটা এই অবস্থায় আছে। এখন আমি চাইতেছি আমার এই যে ব্লগ পোস্টের এই যে টাইটেলটা আছে, আমি চাইতেছি
এই টাইটেলটাকে কি করব, কালারটা চেঞ্জ করব এবং ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ করব। আমি দুইটা জিনিস চেঞ্জ করব, একটা হচ্ছে যে কালার চেঞ্জ করব আর একটা হচ্ছে ফন্ট ফ্যামিলি চেঞ্জ করব। তো ইন্টারনাল সিএসএস আমরা যখন লিখতে যাই, ইন্টারনাল সিএসএস আমরা কখন তৈরি করি? ইন্টারনাল সিএসএস আমরা তৈরি করি হচ্ছে যে আমার প্রজেক্টের ডকুমেন্টটা ছোট আছে, তখন তো মানে অল্প কিছু সিএসএস আমাকে লিখতে হবে। তো সেজন্য যদি হয় তাহলে আমরা কি করি, হেড ট্যাগের ভিতরে স্টাইল অ্যাট্রিবিউট নামে যে সরি স্টাইল ট্যাগ নামে একটা ট্যাগ আছে, স্টাইল ট্যাগ, এই ট্যাগটা ব্যবহার করে আমরা আমাদের ইন্টারনাল সিএসএস গুলো আমরা লিখি। তো ধরেন আমি বললাম যে সিলেক্টর হিসেবে নিলাম H3 সিএসএস এর সিলেক্টর H3 নিলাম, নেওয়ার পরে এইবার আমি দুটো কার্লি ব্রেস দিব। এখন এই কার্লি ব্রেসের ভিতরে সিএসএস এর কোডগুলো আমরা লিখব, সিএসএস এর প্রপার্টি এবং ভ্যালুগুলো সেট করব। তো প্রথমে যে ছবিটা দেখিয়েছিলাম আপনাদেরকে, যে ছবিটার কথা বলছিলাম আর কি, দেখেন প্রথমে আমাকে কি করতে হবে, সিএসএস সিনট্যাক্সের মধ্যে প্রথমে দিতে হবে সিলেক্টর, তারপরে দিতে হবে দুটো কার্লি ব্রেস, তার ভিতরে দেব আমার প্রপার্টি এবং একটা কোলন দিয়ে প্রপার্টির ভ্যালু সেট করব এবং সেমিকোলন দিয়ে শেষ করব। আচ্ছা, তাহলে আমাদের এই সিনট্যাক্স অনুসারে আমরা সিলেক্টর দিয়ে সিলেক্টরের মধ্যে দুটো কার্লি ব্রেস দেব, এর ভিতরে আমাদের সিএসএস প্রপার্টি এবং ভ্যালুগুলো ডিফাইন করব। এবং দেখেন সিএসএস ভ্যালু এবং প্রপার্টি এই জিনিসটাকে মূলত বলা হয় কি, সিএসএস এর ডিক্লারেশন, তাই তো? তো আমরা আমাদের এই ফাইলটার মধ্যেও সেম কাজটাই করব। তো আমরা এখানে চাইলাম কি, আমরা চাইতেছি এই টেক্সটের H3 ট্যাগ যেটা আছে তার কন্টেন্ট যা আছে তার কন্টেন্টের আমরা কালার চেঞ্জ করব। সিএসএস এর একটা প্রপার্টি আছে যার নাম হচ্ছে কালার, কালার হিসেবে আমরা দিলাম সাপোজ গ্রিন দিলাম, গ্রিন। এরপরে আমরা বলেছিলাম ফন্ট ফ্যামিলি চেঞ্জ করব, ফন্ট হাইপেন ফ্যামিলি একটা সিএসএস প্রপার্টি, এবং সিএসএস প্রপার্টির মধ্যে আমরা ধরেন যে বলে দিলাম সানস শেরিফ একটা ফন্ট আছে, সানস হাইপেন শেরিফ আর শেরিফ নামে একটা ফন্ট আছে, এই ফন্টটাকে আমি ডিফাইন করে দিলাম। অথবা ধরেন সানস শেরিফ না, আমি বললাম যে কার্সিভ, কার্সিভ ফন্ট, আমি ফন্ট ফ্যামিলি হিসেবে কার্সিভ সিলেক্ট করলাম। তো কার্সিভ দিয়ে আমি সিএসএস প্রপার্টিটা ডিক্লেয়ার করলাম, ফন্ট ফ্যামিলিতে কার্সিভ, তারপরে কালার দিলাম গ্রিন। চলেন একটু আউটপুটটা একটু দেখি এখন কি অবস্থায় আসে। এটা ছিল ইন্টারনাল সিএসএস, তাই না? এটাই তো নাকি নাকি বলো। সিএসএস এর সিনট্যাক্স এটা কি বুঝতে পারছেন? সিনট্যাক্সটা কি বুঝতে পারছেন? জি স্যার। কারো কোনো কোশ্চেন আছে? সিএসএস যে টাইটেলটা অন্যরকমের আছে। সিএসএস সিনট্যাক্স লেখা, ফ্যামিলি যেটা টাইটেল, সিএসএস সিনট্যাক্সের কথা বলছি, যে সিএসএস সিনট্যাক্সটা লেখার কোনো বুঝেন নাই, সিএসএস সিনট্যাক্স কিভাবে করতে হয়, এই সিনট্যাক্স নিয়ে কোনো কোশ্চেন থাকলে বলা, যে মানে সিএসএস কিভাবে লিখতে হবে, সিনট্যাক্সটা কি সেটা বুঝেন নাই, এরকম কেউ থাকলে বলেন। স্যার আরেকবার বলেন। আচ্ছা ঠিক আছে, এখন আমি এই লাইনটাকে কি করব, এই লাইনটাকে স্টাইল করব। তো এই লাইনটাকে স্টাইল করার জন্য আমাদের এটা কি ট্যাগ, H3 ট্যাগ। আমি প্রথমে H3 লিখব, তারপরে দুটো কার্লি ব্রেস দিব। এইবার আসতেছে এটা, এইটা মূলত সিএসএস লেখার নিয়ম, যে প্রথমে ট্যাগ দিতে হবে, ট্যাগ সিলেক্টর বা সিলেক্টর দিতে হয় প্রথমে। সেটা হতে পারে সিলেক্টরের মধ্যে হতে পারে যে এটা যে কোনো একটা HTML এর ট্যাগ সিলেক্টর হতে পারে, অথবা কোনো HTML এর অ্যাট্রিবিউট সিলেক্টর হতে পারে, HTML এর আইডি সিলেক্টর হতে পারে, অথবা ক্লাস সিলেক্টর হতে পারে। সিলেক্টর মূলত এই যে সিলেক্টরের কথা বললাম, এই সিলেক্টর কি কি সেটা একটু দেখেন।
সিলেক্টর হিসেবে কি কি আছে? ট্যাগ সিলেক্টর আছে, আইডি সিলেক্টর আছে, ক্লাস সিলেক্টর আছে, তারপরে আপনার অ্যাট্রিবিউট সিলেক্টর আছে। অ্যাট্রিবিউট সিলেক্টরটা আমাদেরকে জাভাস্ক্রিপ্ট যখন করতে হয় তখন আমাদের লাগে। এই 4 রকমের অ্যাট্রিবিউট মানে 4 ধরনের মানে সিলেক্টর আমরা ব্যবহার করে থাকি। বুঝতে পারছেন কয় ধরনের সিলেক্টর আছে? হ্যালো, স্যার 4 ধরনের। 4 ধরনের সিলেক্টর আছে। 4 ধরনের ট্যাগ, আইডি, ক্লাস, অ্যাট্রিবিউট। প্রথমে আমরা ট্যাগ সিলেক্টর নিয়ে কাজ করব। ট্যাগ সিলেক্টর এটা কি? HTML এর একটা ট্যাগ, তাই না? তো HT হচ্ছে আমার HTML এর একটা ট্যাগ। আমি প্রথমে ট্যাগ লিখলাম, ট্যাগ লেখার পরে সিনট্যাক্স নিয়ম অনুসারে আমাকে দুটো কার্লি ব্রেস দিতে হবে। কার্লি ব্রেস দিলাম, এন্টার দিয়ে একটু স্পেস করে নিচ্ছি সুন্দর করে। তারপরে দেবো CSS এর প্রপার্টি। প্রপার্টি কি? প্রপার্টি মানে হচ্ছে যে CSS এর কাজ কি, এখানে কি করবে? আমি কালার চেঞ্জ করব। কালার কালার হচ্ছে একটা CSS এর একটা প্রপার্টি। এরপর কোলন দেব, কোলন দিয়ে আমি লিখব গ্রিন। আমি চাইলাম যে টেক্সট কালারটা গ্রিন হবে, সেজন্য আমি গ্রিন লিখলাম। সাপোজ আমি গ্রিন না দিয়ে আমি বলতে পারি যে গ্রিন অন্য কোনো কালার দিই, তাও হবে। এখানে আপনি কয়েকটা তোমার ভ্যালু দিতে পারেন। আচ্ছা, এটা কালার প্রপার্টি নিয়ে যখন কথা বলবো তখন ডিসকাস করব। তো এখানে যে কোনো একটা ভ্যালু দিতে হবে। কালারের প্রপার্টির একটা ভ্যালু আমাকে দিতে হবে। দেওয়ার পরে আমাকে একটা সেমিকোলন দিয়ে ওই লাইনটা শেষ করতে হবে। এবার আমি বললাম যে ফন্ট ফ্যামিলি, আমি চাইতেছি ফন্ট চেঞ্জ করব। তো এই জন্য ফন্ট চেঞ্জ করার জন্য আমার একটা প্রপার্টি আছে CSS এর একটা প্রপার্টি, যার নাম হচ্ছে ফন্ট হাইফেন ফ্যামিলি। তো ফন্ট ফ্যামিলি আমি বললাম কার্সিভ। এখন বলো। ফন্ট ফ্যামিলি কার্সিভ দিলাম। এই কার্সিভ দেওয়ার ফলে এখন আমার CSS প্রপার্টি এবং ভ্যালু সেট করা হয়ে গেছে। করার পর আমি ফাইলটা সেভ করলাম। সেভ করার পর আমি যখন আউটপুটে দেখতে যাব তখন দেখব কি অবস্থা। এই অবস্থা। যদি কোনো কারণে আপনার CSS এর প্রপার্টি যদি মানে CSS এর স্টাইল যদি না পাই, আপনি চেক করে দেখতে হবে, ইন্সপেক্ট করে দেখবেন যে কেন পাচ্ছে না। কোথাও কোনো কোডের মধ্যে ভুল আছে কিনা সেটা চেক করবেন। তারপরে ইন্সপেক্ট করে দেখবেন যে যদি এক্সটার্নাল CSS ব্যবহার করেন CSS টা ঠিকমতো পাচ্ছে কিনা সেটা চেক করে দেখবেন। যদিও মানে CSS টা ঠিকভাবে পাচ্ছে কিনা, তারপরে এই সব চেকগুলো আমরা প্রথমেই করে নিই যে কোনো একটা প্রজেক্ট রেডি করার সময়। একদম শুরুতেই আমরা সবকিছু ঠিকঠাক করে দেন আমরা সেটআপটা রেডি করে দেন আমরা কাজে হাত দিই আর কি। এইটা হচ্ছে আমার ট্যাগ সিলেক্টর HTML এর। এখানে শুধু তাই না, এই যে H3 না, আপনি যদি চান যে HTML এর যে কোনো ট্যাগ, সাপোজ এটা p ট্যাগ হতে পারে, হ্যাঁ। এই যে p ট্যাগের কথা বলছিলাম একটু আগেও, p ট্যাগ নিয়ে দেখাইছিলাম, ধরেন দিলাম যে এই p ট্যাগটা, হ্যাঁ, আপনি যদি চান যে না, এখন আপনি চাইতেছেন H3 তে যে কালারটা আছে সেই কালারটা p ট্যাগেও পাবে। তা আমি যদি এরকম যদি করতে চাই তাহলে আমি দুইবার কোড, মনে করেন আমি p ট্যাগের মধ্যে কি করব, আমি p ট্যাগের জন্য কালার ডিফাইন করব। সেম কালারটা হবে কি হবে, কালার হবে ক্রিমসন এন্ড ফন্ট ফ্যামিলি হবে কি কার্সিভ। সেম কালারের জন্য মানে সেম মানে ট্যাগের জন্য দুইটা প্রপার্টি। তো এখানে একটা বিষয় খেয়াল করে দেখেন, আমি সেম কোড কয়বার লিখছি এখানে আমি সেম কোড কয়বার লিখছি একটু কথা বলেন কেউ একজন। এখানে সেম কোড দুইবার স্যার। দুইবার স্যার। হ্যাঁ, তো এখানে সেম কোডটা দুইবার লিখছি। তো এখানে একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে, সেটা হচ্ছে আপনি যখন একটা প্রজেক্ট করবেন তখন শুধু প্রজেক্টের একটা কোড, আপনি শুধু কোড লিখবেন তা না, আপনাকে এমনও কাজ করতে হবে কি যাতে করে সেম কাজ যেন বারবার করতে না হয়, সেরকম কিছু জিনিস আপনাকে রেডি করে রাখতে হবে। যেমন দেখেন, আমি এখন চাইছিলাম এখানে আমার এই এক্সাম্পলটার ক্ষেত্রে দেখেন, আমি চাইছিলাম H3 ট্যাগেও
সেম কালার এবং প্রপার্টি থাকবে, কালার প্রপার্টি এবং ভ্যালু থাকবে। আবার পি ট্যাগ যা আছে সেখানেও সেম কালার মানে সেম প্রপার্টি এবং ভ্যালুগুলো থাকবে। খেয়াল করে দেখেন এবার আমি S3 এর জন্য একবার লিখছি কোড, সেম কোড, আবার পি এর জন্য লিখছি একবার সেম কোড। তো আমি একটা কাজ একবার করলাম, করার পরে দ্বিতীয়বার আবার কষ্ট করলাম, তাই না? আবার করলাম, মনে করেন অন্য কোনো ট্যাগের জন্য আবার জি লাগতে স্যার। পারে, সাপোজ এমনও হইতে পারে আবার দেখা গেছে কোনো একটা স্প্যান ট্যাগ নিলাম, স্প্যান ট্যাগ নিলাম, ধরেন এখানে বললাম যে এখানেও লরেন দিলাম, লরেন দিয়ে নিলাম। এখন ধরেন আমি আবার কি করলাম, স্প্যানের জন্য আমি সেম কোডটাই লিখলাম। এখন আমি দেখতেছি কি আমি সেম জিনিসটা বারবার বারবার করতেছি, তাই না? তো এইরকম যদি কোনো কাজ, যদি রিপিটেটিং কোনো কাজ যদি থাকে, তখন আমরা এই রিপিটেটিং কাজগুলোকে একটু অর্গানাইজড ওয়েতে করতে পারি। সেটা হচ্ছে যে গ্রুপিং করা, সিএসএস এর গ্রুপিং করা। এখন আমি এখানে H3 তে বলে দিই, H3 এর সাথে আমি এখানে একটা কমা দিয়ে বললাম যে পি ট্যাগে যা আছে সব পি ট্যাগে এটা পাবে। আবার বললাম কমা দিয়ে স্প্যান ট্যাগ যদি থাকে স্প্যান ট্যাগেও কি পাবে, সেম কালার প্রপার্টি এবং ফন্ট ফ্যামিলি পাবে, সেম জিনিস হবে। এইবার আমি এইগুলোকে ডিলিট করে দিলাম। কয় লাইন ডিলিট করতেছি, 19 থেকে 26 পর্যন্ত। দেখেন আমার কয়টা লাইন কমে গেছে, গ্রুপিং করার ফলে আমার কয়টা লাইন কমে গেছে। এবং আউটপুট যদি দেখেন, দেখেন আউটপুট। তাহলে আমি চাইছি H3 তেও সেম কালার থাকবে, প্রপার্টি ভ্যালু থাকবে, কালার এবং কালার আর ফন্ট ফ্যামিলি সেম থাকবে। পি ট্যাগ যেটা আছে প্যারাগ্রাফ ট্যাগ সেটা তো সেম থাকবে, এবং স্প্যান ট্যাগ যদি থাকে সেই স্প্যান ট্যাগের মধ্যেও সেম স্টাইলিংটা পাবে। তো এই জন্য আমি একেবারে বারবার কোড না লিখে, তিনটার জন্য ইন্ডিভিজুয়াল কোড না লিখে একটা সেম কোডকে একেবারে গ্রুপিং করে একেবারে একটা স্টাইলের মধ্যে বসায় দিলাম। এটাকে বলা হয় গ্রুপিং করা। কনসেপ্ট ক্লিয়ার? জি স্যার। জি স্যার। জি স্যার, ক্লিয়ার। এখন আমি এই যে এখানে সিএসএস লিখলাম আর কি, স্টাইল ট্যাগের ভিতরে, হেড ট্যাগের মধ্যে স্টাইল ট্যাগের ভিতরে যে সিএসএসটা লিখলাম, এটাকে বলা হয় ইন্টারনাল সিএসএস। এখন বলেন যে এক্সটার্নাল সিএসএস তাহলে কি হতে পারে? এক্সটার্নাল সিএসএস হবে কিরকম, যে আমি বাইরের থেকে, আমি এখানে ডে 5 এ একটা সিএসএস ফাইল দিচ্ছি যার নাম দিব main.css। আমি দিব main.css, main.css আমি এই নামে রাখবো। তো main.css টাকে আমি রুট ফোল্ডারের ভিতরে রাখলাম। রুট ফোল্ডার না, আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে ফেলি সিএসএস এর জন্য। আমি একটা ফোল্ডার ক্রিয়েট করি। আমাদের কাছে তো ফোল্ডার ক্রিয়েট করে আমি আলাদাভাবে সবগুলোকে আলাদাভাবে করে দিব। তো এই ফোল্ডারের নাম দিলাম সিএসএস, সিএসএস। তার ভিতরে আমি আমার সিএসএস main.css কে আমি রাখবো। এবার এখন আমি main.css লিখলাম, লেখার পর আপাতত এটাকে কমেন্ট আউট করে দিচ্ছি। তাহলে আউটপুটের মধ্যে আমাদের আউটপুটে কি আসবে দেখেন, আউটপুটে সবকিছুই ডিফল্ট ভ্যালুতে চলে আসবে। এগুলো হচ্ছে আমার ডিফল্ট ভ্যালু। এখন আমি তো একটা main.css করলাম, তাই না? তো main.css করে আমি ধরেন এখানে H3 এর জন্য আমি ফন্ট ফ্যামিলি, ঠিক আছে, ফন্ট ফ্যামিলি ফ্যামিলি কার্সিভ দিলাম, ঠিক আছে, কালার কালার গ্রিন দিয়ে দিলাম। তো এখন এই যে main.css টা আমি লিখলাম, আমার css লিখলাম। এখন চলেন তো এবার দেখি তো কি ব্যাপার, পাই নাই কেন, আমার H3 টা একটা গ্রিন কালার হয় নাই কেন বলেন তো? আমি তো স্টাইল লিখছি কিন্তু কালার পাই নাই, কেন পাই নাই বলতে পারেন কেউ? বুঝিনি স্যার, বলো কোনটা পয়েন্ট? আমি তো main.css ফাইলে
এই যে main.css ফাইল আমি রেডি করলাম না একটা css ফাইল, দেখছেন না? স্যার তো এই css ফাইলে আমি css লিখছি, h3 ট্যাগের জন্য css লিখছি। স্যার এখন সেই অনুপাতে আমার h3 ট্যাগটা স্টাইল পাওয়ার কথা। তো এখন h3 এই ট্যাগটা থ্রি লেখছেন স্যার ভাই একটু 5টা মিনিট সময় দেন তো, সংসারে শান্তি নেই। এস হ্যাঁ, কি যেন বলছিলেন বলেন তো? h3 কি হইছে? হ্যালো, শুনতেছেন সবাই? জি স্যার হ্যাঁ, তো আমি যেটা বলেছিলাম যে আমি h3 ট্যাগ এটার জন্য, এটা তো h3 তাই না, এই h3 এর জন্য তো আমি এখানে css লিখছি, কিন্তু আমার এলিমেন্টটার css টা এখানে পাইলো না। কেন পাইলো না? ক্লাসে কে কে আছেন দেখি, চেহারা দেখি, হাজিরা দিয়ে সবার হাজিরা কাটবো, যারা যারা আজকে এই ব্যাচ এখন ক্লাসে থাকবেন না যারা, আমি সময় বের করে আপনাদের জন্য ক্লাসের টাইম বের করছি, যারা থাকবেন না সবাই তাদের হাজিরা কাটা। স্যার আমি আছি স্যার। বুঝছেন কিনা বলেন, বলা হবে না, আমার কথা শুনলে হবে না, কান দিয়ে শুনতে হবে, আবার মুখ দিয়ে যখন দিয়ে তখন বলতে হবে। জি স্যার, বুঝছি স্যার, বুঝছি। আচ্ছা, বুঝেন না এমন কেউ আছেন? স্যার সাউন্ড অফ করে রাখলে ওই যে আহ, আপনি কথার ভিতরে কথা বললে তো এই সাউন্ড পলিউশন হবে, এজন্য সাউন্ড অফ করে রাখি। মোবাইলের হেডফোনটা কম্পিউটারে লাগান, স্যার দেখেন। স্যার বুঝি নাই স্যার, এই যে স্যার আমিও ভালোভাবে ক্যাচ সামির করতে সাহেব পারিনি। সামির সাহেব স্যার মেইন ডট সিএসএস এটা কি করছেন বুঝি নাই। সামির সাহেব লিঙ্কটা দেওয়া হয় না সামির সাহেব নাই? সামির ভাই, হ্যালো, জি ভাই আছেন? আমার এখানে একটু প্রবলেম হচ্ছে, ওই যে ব্রডব্যান্ড লাইনটা ডিসকানেক্ট হয়ে গেছে, পরে আবার মোবাইল ডাটা দিয়ে ঢুকছি ফোন দিয়ে। আচ্ছা, মোবাইল দিয়ে ঢোকেন, কোনো সমস্যা নাই। আচ্ছা আপনি বলেন, এখানে আমি main.css নামে একটা ফাইল নিয়ে নিছি আমার মেইন css ফাইলটার জন্য, আর ঠিক আছে, css ফোল্ডারের ভিতরে একটা ফাইল নিলাম যার নাম হচ্ছে main.css। তো আমি জি আমার এখানে এলিমেন্ট আছে হচ্ছে h3 এবং দুটো একটা পে ট্যাগ, একটা হচ্ছে স্প্যান ট্যাগ। তো আমি এখানে h3 ট্যাগের এটার জন্য আমি css লিখলাম, ফন্ট ফ্যামিলি কার্সিভ এবং কালার হবে গ্রে। তো আমি এখন এখানে ব্রাউজারের মধ্যে রিলোড করে দেখি যে আমার স্টাইলটা পাই নাই। কেন পাই নাই? স্যার, আমি কি আপনার ইয়া ফোল্ডারটা দেখতে পারি স্যার? দেখেন, দেখেন আচ্ছা আমি বলতেছি, দেখেন সবাই, আমি যখন main.css নামে ফাইলটা নিয়েছি, এখন খেয়াল করেন দুইটা আলাদা আলাদা ফাইল। আমার ইন্টারনাল ডট এই ফাইলটার সাথে main.css ফাইলের কোনো সম্পর্ক এখন নাই, দুটোই আলাদা ফাইল এবং দুটো দুই লোকেশনে আছে। এখন আমি যদি আমার মূল ডকুমেন্টের HTML ডকুমেন্টটার সাথে যদি main.css ফাইলকে যদি কানেক্ট করতে চাই, তাহলে আমাকে একটা HTML এর বিশেষ ট্যাগ ব্যবহার করতে হবে। টাইটেল ট্যাগের নিচে অথবা টাইটেল ট্যাগের উপরে যাই লেখেন, যেখানেই লেখেন না কেন, হেডিং ট্যাগ, হেড ট্যাগ যেটা আছে, হেড ট্যাগের ক্লোজিং ট্যাগের উপরে লিখতে হবে। তো এখানে আমি main.css ফাইলটাকে লিংক আপ করতে হবে। HTML একটা লিংক নামে একটা ট্যাগ আছে, একটা এমটি এলিমেন্ট, এইটাকে দিয়ে আমি href এর মধ্যে বলে দেব আমার css ফাইলের লোকেশনটা কোথায় আছে। তো আমার css ফাইলের লোকেশন হচ্ছে আমার css ফোল্ডারের ভিতরে main.css নামে। তা আমি এই জন্য আমি এই href এর ভিতরে লিখব css / তারপরে লিখব ফাইলের নাম main.css। এইভাবে, এবার বুঝতে পারছেন? জি স্যার এখন তখন কাজ করে নাই, কেন করে নাই? কাজ
করে না, কারণ হচ্ছে আমার আমি বলছি স্যার একটা লিংক দেওয়া লাগবে লিংক দেওয়া লাগবে। স্যার, আমি কিন্তু বলছি একটা লিংক নাই এই জন্য, কিন্তু পুরোটাই চেক করো। আমি যখন আলাদাভাবে সিএসএস ফাইল নিব, এক্সটার্নাল ফাইল, তখন আমাকে HTML ডকুমেন্টের সাথে আমাকে ফাইলটার লিংক আপ করতে হবে, তারপরে আমার স্টাইলটা পাবে, নইলে পাবে না। এবার ব্রাউজারে রিলোড দেন, এখন দেখেন, এখন পাচ্ছে, ঠিক আছে? এটা আলাদা ফোল্ডার, এই জন্য তো। হ্যাঁ, এটা আলাদা একটা লোকেশনে আছে, আলাদা একটা ফাইল। তো এই যে কাজটা করলাম, একটা সিএসএস ফাইল নিলাম, একটা ফোল্ডার করলাম, ফোল্ডারের ভিতরে আমি একটা main.css নামে ফাইল নিলাম, এবং ফাইল নিয়ে HTML এর যে ডকুমেন্ট আছে তার মধ্যে ফাইলের সাথে লিংক আপ করলাম। এই যে সিএসএস টা ব্যবহার করলাম আলাদাভাবে, এইটাকে বলা হয় এক্সটার্নাল সিএসএস। বুঝাইতে পারলাম সবাইকে? জি স্যার, এটা এক্সটার্নাল। জি, এক্সটার্নাল সিএসএস। জি স্যার। স্যার জি বলেন। স্যার লিংক আপের ব্যাপারটা তো স্যার একবার বুঝাইছিলেন আগেও, স্যার ওইটা যদি আবার একটু বুঝাইতেন তাহলে ভালো হতো। অবশ্যই বুঝাবো। লিংক আপ কিভাবে করবো এটা? হ্যাঁ, অবশ্যই বুঝাবো। দেখেন, স্যার হেড ট্যাগের মধ্যে, বুঝছেন, HTML এর হেড ট্যাগের ভিতরে HTML এর লিংক নামে একটা ট্যাগ আছে। এটাকে যদি আমি নিজে নিজে এভাবে লিখি, প্রথমে লিখব লিংক, তারপরে দেব হচ্ছে কি, আমি দিলাম রিলেশন কোনো কিছু বাদ দিলাম, কোনো কিছু দিলাম না, আমি বললাম href অ্যাট্রিবিউট দিলাম, হাইপারলিংক রেফারেন্স দিয়ে দুটো ডাবল কোট দিলাম, ডাবল কোটেশন, তারপরে লিংক ট্যাগটা ক্লোজ করে দিলাম। লিংক ট্যাগের মধ্যে কোনো ওপেনিং ট্যাগ আছে কিন্তু ক্লোজিং ট্যাগ নেই, তার কারণে লিংক ট্যাগকে বলা হয় এমটি এলিমেন্ট, HTML এর এমটি এলিমেন্ট বলা হয়। যে সকল ট্যাগের মধ্যে HTML ট্যাগ যেগুলোর মধ্যে ওপেনিং ট্যাগ আছে এবং ক্লোজিং ট্যাগ নাই, সেগুলোকে HTML এর এমটি এলিমেন্ট বলা হয়ে থাকে। এখন আমি href এর মধ্যে হাইপারলিংক রেফারেন্স করব, কার সাথে, main.css এর সাথে। তো main.css ফাইলটা কোথায় আছে সেই লোকেশনটা আমাকে একটু দেখে নিতে হবে। দেখেন, আমার যে ফাইলটা আছে এটা হচ্ছে আমার প্রজেক্টের রুট ডিরেক্টরি, day5, এটা হচ্ছে রুট ডিরেক্টরি, এবং রুট ডিরেক্টরিতে এই ফাইলগুলো আমার আছে। এখন আমি যদি খেয়াল করি যে এই রুট ডিরেক্টরির মধ্যে আমার এই ফাইলটা আছে, HTML ডকুমেন্ট আছে, এরপরে CSS ফোল্ডারের ভিতরে আলাদাভাবে একটা main.css নামে একটা CSS ফাইল নেওয়া আছে। আমি যেহেতু এটার সাথে এটার লিংক আপ করব, সেহেতু আমাকে প্রথমে CSS ফোল্ডারে যেতে হবে, তারপরে ফাইলের নামটা আমাকে রেফারেন্স হিসেবে দিয়ে দিতে হবে। তাহলে আমি লিখি CSS আমার ফোল্ডারের নাম, তারপর লিখবো আমার ফাইলের নাম .css। এবার কনসেপ্ট ক্লিয়ার? জি স্যার বুঝছি। আর আপনারা যখন কোড লিখবেন দেখেন কোডটা কি আসে নেই, তাই তো? যেহেতু আসেনি, তাহলে এখানে একটা রিলেশন দিতে হবে, রিলেশন অ্যাট্রিবিউট দিয়ে স্টাইল শীট, STYLT স্টাইল শীট, জি আউটপুটে আসে কিনা? আসছে। আচ্ছা, রিলেশনের এই যে রিলেশনটা দেওয়াটা বাধ্যতামূলক। যখন লিংক ট্যাগটা লিখবেন তখন hrefটা অবশ্যই দিতে হবে এবং রিলেশনটা স্টাইল শীট হিসেবে দিতেই হবে। তো আমি তো দেখলাম যে এখানে ট্রাই করে দেখলাম যে রিলেশনশিপ এটা না দিলে কি হয়, দেখলাম যে আউটপুট আসে না। এটাকে প্রথমে দিয়ে দিই, প্রথমে নিয়ে যাই। তাহলে বুঝলাম তো কিভাবে লিংক করতে হবে এক্সটার্নাল ফাইলকে। বুঝছেন সবাই? কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে বলেন, কারণ এরপর স্যার বুঝছি এবার এখন টাইপটা। জি স্যার জি বলেন। এই যে রিলেশন অ্যাট্রিবিউটে হ্যাঁ, এই যে স্টাইল সেটা কি সব ক্ষেত্রে একই হবে নাকি চেঞ্জ হবে? প্রত্যেকটা সিএসএস এর ক্ষেত্রে প্রত্যেকটা রিলেশন অ্যাট্রিবিউটের পরে যে স্টাইল শীট এটা সেম, এটা কোনো চেঞ্জ হবে না। এটা প্রত্যেকটা সিএসএস ফাইলের ক্ষেত্রে সেম হবে, শুধুমাত্র হাইপারলিংক রেফারেন্স ও জি স্যার, এই জন্য href এর ভ্যালুটা চেঞ্জ হবে।
আচ্ছা আমরা তাহলে মেইন ডট জি স্যার বুঝছি। মেইন ডট সিএসএস আমরা কি করলাম, ট্যাগ সিলেক্টর ব্যবহার করে। স্যার টাইপ টেক্সট ডট সিএসএস এটা না দিলে তো না এটা না দিলে কোনো অসুবিধা নাই, কিন্তু রিলেশনটা দিতে হবে, এটা না দিলে আউটপুটে আসে না সিএসএস টা। এখন দেখেন আমি সিএসএস লিখছি কোথায়, s3 ট্যাগের জন্য। এবার একটা কাজ করি, মেইন ডট সিএসএস এটা হ্যাঁ বলেন মেইন ডট সিএসএস কি হইছে? হ্যালো, হ্যাঁ মেইন ডট সিএসএস কি হইছে? এই ফোল্ডারটা কিভাবে বের করব? কোনটা? হ্যাঁ এই যে হ্যাঁ এই যে স্যার মেইন ডট সিএসএস এটা কি ফাইল না? জি এটা একটা আলাদা সিএসএস ফাইল যার এক্সটেনশন হচ্ছে ডট সিএসএস। বুঝছেন? বুঝছেন? আচ্ছা কনসেপ্ট ক্লিয়ার না হলে একটু বলেন, হ্যাঁ, নতুবা আবার কাজ করতে গিয়ে সমস্যা হবে। না আমি ফোল্ডার করলাম কিন্তু এরকম হয় না সেটা। জি স্যার। আচ্ছা মেইন ডট সিএসএস স্যার এই ভাইয়ের মনে হয় যে ফোল্ডার কোথা থেকে ক্রিয়েট করবো এটা মানে ক্লিয়ার না মনে হয়। আপনি ফোল্ডার ক্রিয়েট করছেন? যারা কম্পিউটার আছে তারা করেন তো সবাই। স্যার কি ফোল্ডার ক্রিয়েট করব? এখন করতে দিলেও আবার যদি এখন করতে দিই তাহলে দেখা যাবে এই করার জন্য এইটা করার জন্য আধা ঘন্টা নেবে। যদি জি স্যার অনেক, জি স্যার অনেক টাইম হয়ে যাবে। মৃদা সাহেব বুঝেন নাই কি বলেন? স্যার সিএসএস ফোল্ডার করছি আমি, মেইন ডট সিএসএস যে ফাইলটা করছেন এটা কি এটা কি ওখানে ফোল্ডার হবে না এটা একটা ফাইল মানে এটা কি আর কি? আচ্ছা সিএসএস ফোল্ডারটার ভিতরে সিএসএস সিএসএস ফোল্ডারের ভিতরে রাইট বাটন ক্লিক করেন যদি সাবলাইম টেক্সট ব্যবহার করতে থাকেন। এর ভিতরে রাইট ফোল্ডারের উপর ক্লিক দেন, একটা অপশন আমার তো স্যার বিএস কোড। আচ্ছা বিএস কোড, তাহলে ফোল্ডার সিলেক্ট করেন। ফোল্ডারটা সিলেক্ট করা অবস্থায় এখানে টপ কর্নারে দেখেন নিউ ফাইল নামে একটা অপশন আছে, তিনটা আইকন আছে, প্রথম আইকনটা দেন, জি স্যার। ওখানে ক্লিক দেন, দেখবেন সিএসএস ফোল্ডারের ভিতরে ফাইল ক্রিয়েট হওয়ার জন্য একটা অপশন চলে আসবে, এখানে টেক্সট চলে আসবে। হ্যাঁ নিউ ফাইল আসছে। ওখানে ক্লিক দেন, ক্লিক দিয়ে main.css নামে ফাইল নেন। আচ্ছা স্যার ঠিক আছে। জুলিয়া বা করতে পারছেন? কাজ করে না বললে হবে না, টাস্ক কিন্তু জমা দেন না একটাও। টাস্ক জমা না দিলে মার্কস কাটা যাবে। স্যার আমি পারিনি স্যার, আরেকবার একটু দেখা বলছেন। কাজী সাইদুল ইসলাম শাকিল, উনি কে? স্যার স্যার ও আমার স্যার চাচাতো ভাই স্যার, ও অনেকদিন ধরে রেজিস্ট্রেশন করে রাখছে কিন্তু স্যার ওরে মানে কল টল দেওয়া হচ্ছে না স্যার, মাঝখানে বলছিলাম স্যার আমি। জি স্যার করা হয়েছে স্যার। আচ্ছা তো এতক্ষণ যে কাজগুলো আমরা করছিলাম এগুলো হচ্ছে HTML ট্যাগ সিলেক্টর, CSS এর ট্যাগ সিলেক্টর হিসেবে আমরা কাজগুলো করছিলাম। এবার আমরা এগুলোকে আমরা এবার ট্যাগ সিলেক্টর না, আমরা এবার আইডি সিলেক্টর নিয়ে কাজ করব। আইডি সিলেক্টরের ব্যাপারে আপনাদের ক্লাসে আজকে তো সবাই নাই, একজন সিআর বানাই দেব, ক্লাস রিপ্রেজেন্টেটিভ বানাই দেব একজন, কুসুমাপা আপনারা বানাই দেব সিআর। মেয়ে দেখবেন এগুলো, মানে কোন স্টুডেন্ট আসে না আসে এগুলো দেখবেন, সবার সাথে কোঅপারেট করবেন, যোগাযোগ করবেন। স্যার আমি কেন? ভালো লাগছে আপনাকে বানাবো তাই। দেখেন আমি একটা প্যারাগ্রাফ ট্যাগ রাখছি এখানে, এই প্যারাগ্রাফ ট্যাগের তাহলে আমি একটা আইডি অ্যাট্রিবিউট নিলাম, আইডি অ্যাট্রিবিউটটা ইউনিভার্সাল একটা মানে অ্যাট্রিবিউট, যেটা মানে সবগুলো HTML এর প্রায় মোস্ট অফ দা এলিমেন্টের ক্ষেত্রে ব্যবহার করা যায়, আইডি এবং ক্লাস এগুলো। তো গ্লোবাল অ্যাট্রিবিউট বলা যায় এটাকে, গ্লোবাল অ্যাট্রিবিউট। তো আইডি আমি এই প্যারাগ্রাফ ট্যাগের জন্য একটা
দিলাম আইডি অ্যাট্রিবিউট, তার ভিতরে আমি লিখলাম আইডি হিসেবে দিলাম প্যারা 1, এরকম একটা অ্যাট্রিবিউট নিয়ে ভ্যালু দিলাম আইডিতে নিলাম আর কি। এখন আমি এই আইডি ধরে এতক্ষণ করছিলাম ট্যাগ ধরে কাজ সিএসএস, কিন্তু এবার করব আইডি ধরে HTML এর অ্যাট্রিবিউট ধরে আমরা কাজ করব। তো যখন কোনো এলিমেন্টের আইডি ধরে আমরা যখন কোনো সিএসএস লিখব তখন সেটা হয় কি সিলেক্টর, আইডি সিলেক্টর। এখন আইডি সিলেক্টরের জন্য যখন আমি একটা আইডি নিয়ে যখন কাজ করতে যাব তখন আমাকে একটা বিশেষ কাজ করতে হয়, সেটা হচ্ছে প্রথমে আমাকে হ্যাশ সাইন দিতে হবে, তারপরে দিতে হবে অ্যাট্রিবিউটের নামটা। এই যে আইডি হিসেবে আমি কি সেট করছিলাম, প্যারা 1 সিলেক্ট করছিলাম, এটাকে কপি করলাম, কপি করে হ্যাশ সাইনের পরে কোনো রকমের স্পেস ছাড়া, কোনো স্পেস দেওয়া যাবে না, তারপরে আমি দুটো কার্লি ব্রেস দিলাম। এবার বাকি সবকিছু ঠিকঠাক। এখন আমি বললাম এখানে কি হবে, আমার যে ব্যাকগ্রাউন্ড নামে একটা প্রপার্টি আছে, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার কি দিতে পারি বলেন তো, গ্রিন কালার দিলে হয় তাই না, গ্রিন কালার দিলাম। তারপর কি দেওয়া যায়, আমি এই যে প্যারা 1 আছে এইটাকে আমি ফন্ট সাইজটা একটু বাড়াইয়া দিই, যেহেতু প্যারাগ্রাফ ট্যাগ সাইজ, ফন্ট সাইজ আমি ধরেন 30 পিক্সেল করে দিলাম, 30 পিক্সেল px হচ্ছে পিক্সেল, পিক্সেলের সংক্ষিপ্ত রূপ হচ্ছে px, তাহলে px প্রথমে ভ্যালু তারপর হচ্ছে px দিলাম। আমি বললাম প্যারা 1 আইডিতে ব্যাকগ্রাউন্ড কালার সেট হবে গ্রিন এবং ফন্ট সাইজ হবে 30 পিক্সেল। তো আমি এবার যদি একটু রিলোড দেই, আশা করি সিএসএসটা ঠিকমতো পাবে। দেখেন সিএসএসটা পেয়ে গেছে, ঠিক আছে, বুঝছেন? বুঝছেন সবাই? এটা একটা আইডি আইডি সিলেক্ট করা। কথা বলেন, আমি প্রশ্ন করছি, বুঝতে পারছেন কিনা? রমিম আপনি বুঝছেন? না স্যার বুঝি নাই। আচ্ছা, আইডি স্যার এখানে বোঝানো মানে যেটা আমরা কি করব সেটা কি নির্দিষ্ট করব যে হ্যাঁ এটা HTML ট্যাগের মধ্যে ইউনিভার্সাল হিসেবে, ইউনিভার্সাল বা গ্লোবাল অ্যাট্রিবিউট হিসেবে একটা অ্যাট্রিবিউট আছে যার নাম হচ্ছে আইডি, এবং আমি যদি এই আইডি দিয়ে যদি সিএসএস লিখতে চাই তাহলে সেটাও করতে পারবো। HTML এর ট্যাগ ধরে যে শুধু সিএসএস করা যায় তা না, এই আইডি অ্যাট্রিবিউট ধরেও কি করা যায়, আইডি অ্যাট্রিবিউট ধরেও স্টাইল চেঞ্জ করা যায়। স্টাইল চেঞ্জ করা যায়, সেটা সম্ভব, ঠিক আছে? জি স্যার। এখন আমি আইডি অ্যাট্রিবিউটটা নিলাম, তারপরে আমরা তো জানি অ্যাট্রিবিউট কিভাবে লিখতে হয়, সবাই জানি। তো আইডি অ্যাট্রিবিউট লেখার জন্য আমি প্রথমে আইডি লিখবো, তারপরে সমান সাইন দেব, ইকুয়াল সাইন, তারপরে দুইটা কোটেশনের ডাবল কোটেশন থাকবে, তার মাঝখানে আমার ভ্যালুটা কি দিব সেটা থাকবে। আমি দিলাম প্যারা 1, ঠিক আছে, যেহেতু আমার এখানে দুইটা প্যারাগ্রাফ আছে তাই না, এই যে এটা একটা প্যারাগ্রাফ, আবার এটাও কিন্তু একটা প্যারাগ্রাফ, দুইটা প্যারাগ্রাফ। তো আমি করলাম কি, এটা প্যারা 1 নামে আমি এটাকে আইডেন্টিফাই স্যার করলাম। স্যার দুইটা প্যারাগ্রাফ কোথায়? এটাও তো একটা প্যারাগ্রাফ তাই না, যদিও ট্যাগ কি ট্যাগ, স্প্যান ট্যাগ, জি স্যার এটা কিন্তু এটা একটা প্যারাগ্রাফ ট্যাগ, হ্যাঁ। এটা একটা সরি এটা তো একটা প্যারাগ্রাফ, এখন আলাদা প্যারাগ্রাফ না এখানে। ও ও জি স্যার। স্যার আমি বলছি যেটা যেটা পিটাক দাও ওইটাই শুধু প্যারাগ্রাফটা মানে প্যারাগ্রাফ হবে। যেটা পি দেওয়া এখানে HTML ডকুমেন্ট ব্রাউজার শুধুমাত্র এটাকে প্যারাগ্রাফ ধরবে, এটা কিন্তু প্যারাগ্রাফ না এইটা। ও জি স্যার। কিন্তু ওকে স্যার ওইটা আইডেন্টিফাই করা। আমার এডিটরে, এখন আমি এডিটরের কথা বলছি, আমার এডিটরে তো দুইটা প্যারাগ্রাফ আছে না, হ্যাঁ হ্যাঁ। এডিটরে দুইটা প্যারাগ্রাফ, কিন্তু HTML ডকুমেন্ট এই স্প্যান ট্যাগটাকে প্যারাগ্রাফ আকারে ধরবে না, কারণ স্প্যান ট্যাগ হচ্ছে একটা ইনলাইন এলিমেন্ট, পি ট্যাগ হচ্ছে একটা ব্লক লেভেল এলিমেন্ট, এইজন্য এটার পাশে দিয়ে চলে আসছে। ও জি স্যার বুঝছি। তো আমি করলাম কি, এই সেকশনটার মানে এইটার একটা আইডি দিয়ে দিলাম যার নাম হচ্ছে প্যারা 1। এখন আমি এই প্যারা 1 কে ধরে কি করব, লাস্ট ওয়ার্নিং,
কেউ এমন কাজ করবেন না যে আমাকে না জানাই কোনো কিছু করতে যাবেন না। আমি আইডিতে নাম দিলাম প্যারা 1। এখন আমি চাইতেছি এটা দিয়েই সিএসএস করব। যদি এটা ধরে যদি আমার সিএসএস করতে হয় তাহলে আমাকে কি করতে হবে, আইডি সিলেক্টর এইচটিএমএল এর মধ্যে সিএসএস এর মধ্যে যখন আমি আইডি সিলেক্টর ব্যবহার করব তখন আইডি নামের আগে আমাকে অবশ্যই একটা হ্যাশ সাইন দিতে হবে। আইডি সিলেক্টরের ক্ষেত্রে যখন আইডি সিলেক্টর নিয়ে কাজ করব তখন প্রথমে হ্যাশ সাইন দিব, তারপরে কোনো স্পেস হবে না, তারপরে হবে এই কিসের নাম, ওই যে আইডি ওটার নাম যে আমি মানে কোন আইডিটা দিচ্ছি। দেখেন আমার আইডি কি আছে, প্যারা 1 আছে, আমি প্যারা 1 লিখলাম, তারপরে দুইটা কার্লি ব্রেস ব্লক অফ কোড বানালাম, সেখানকার মধ্যে আমি কি করলাম আমার সিএসএস প্রপার্টি এবং ভ্যালুগুলো সেট করলাম। এর কারণে এখন এই আইডিটা মনে করেন আমি দিলাম না, আমি নামটা একটু চেঞ্জ করে দিলাম, আমি দিলাম শুধু প্যারা, কিন্তু আমার এইচটিএমএল ডকুমেন্টে আছে প্যারা 1। দেখেন আউটপুটে কিছু আসে কিনা, দেখেন কিছুই আসে নাই। কেন আসে নাই? কারণ আমি আইডি নিয়েছি প্যারা 1, কিন্তু আমি সিএসএস লেখার সময় লিখছি হ্যাশ প্যারা, আমি কিন্তু প্যারা 1 লিখি নাই, নাম লিখতে ভুল করছি, এই জন্য আমার সিএসএস প্রপার্টিটা সে খুঁজে পায় নাই, ফলশ্রুতিতে আমার স্টাইলও পাই নাই। এখন কারেকশন করলাম, কারেকশন করে আমি রিলোড দিলে দেখতেছেন কি এটাকে সে পেয়ে গেছে। এটাই হচ্ছে এইচটিএমএল এর সিএসএস আইডি সিলেক্টর। এরপর যেটা দেখবো সেটা হচ্ছে যে ক্লাস সিলেক্টর। এখন ক্লাস সিলেক্টর আইডি সিলেক্টর যেরকম ক্লাস সিলেক্টরও ঠিক একই রকম। তো ওটা ছিল আইডি, এইবার এইটা হবে আমার ক্লাস প্রপার্টি, সরি ক্লাস অ্যাট্রিবিউট। ক্লাস অ্যাট্রিবিউট, তো ক্লাস অ্যাট্রিবিউটের মধ্যে আমি বললাম যে এটা কি বলতে পারি, মাই স্প্যান। আমি নাম দিলাম, ক্লাসের নাম দিলাম মাই স্প্যান। আমি যখন কোনো একটা ক্লাস সিলেক্টর ব্যবহার করব তখন সিএসএস লেখার ক্ষেত্রে আমাকে প্রথমে দিতে হবে একটা ফুল স্টপ বা ডট, তারপরে দিতে হবে ক্লাসের নাম, তারপরে দিতে হবে দুটো কার্লি ব্রেস, এবং এর ভিতরে আমার সিএসএস প্রপার্টিগুলো আমি লিখব। বুঝছেন? স্যার এর মানে হলো যে স্যার ক্লাসের ক্ষেত্রে না স্যার, ডট দিয়ে মাই যে ফোল্ডার যেটা দেখো মাই হ্যালো জি বলেন। আমি যখন আইডি সিলেক্টর ব্যবহার করব তখন সিএসএস এর ক্ষেত্রে ব্যবহার করব আইডি সিলেক্টরের জন্য হ্যাশ সাইন, আর ক্লাসের জন্য হবে ডট সাইন মানে ফুল স্টপ। এই তো মূলত মানে এই তিনটাই মূলত দেখার মতো বিষয়। আর যেগুলো আছে এগুলো আমরা আরো আছে যেগুলো মানে কোয়ারি সিলেক্টর, এইচটিএমএল সিএসএস এর আরো কিছু সিলেক্টর আছে, চাইল্ড সিলেক্টর আছে, ঠিক আছে, তারপরে ধরেন অ্যাট্রিবিউট সিলেক্টর আছে, এগুলো ধরে ধরে করা যায়। তো আপনারা কি করবেন, সিএসএস অ্যাট্রিবিউটের মানে সিএসএস সিলেক্টর যেগুলো আছে, সিএসএস সিলেক্টরের একটা লিস্ট আপনারা W3 স্কুলে দেখলে পাবেন। W3 স্কুলে যখন যাবেন গিয়ে এটা স্টাডি করবেন। আমরা ধরেন আমাদের একটা লিস্ট আছে যেটা হচ্ছে যে ইউএল ট্যাগ। আমরা একটা লিস্ট বানাইছি যার মধ্যে লিস্ট আইটেম থাকতেছে দুইটা, সাপোজ হোম, আরেকটা দিলাম, আরেকটা লিস্ট আইটেম দিলাম, লিস্ট আইটেম, তো এটা দিলাম যে অ্যাবাউট। তো আমি দুটা আইটেম নিলাম। এখন আমি আইটেম নেওয়ার পরে আমি একটু পেজটাকে রিলোড দেই। দেখেন দেখেন আমার এখানে দুইটা একটা লিস্ট চলে আসছে, একটা হচ্ছে হোম, একটা হচ্ছে অ্যাবাউট। এখন আমি যদি এই যে এগুলাকে যদি একটু স্টাইলিং করতে চাই তাহলে কিন্তু সেটা করা সম্ভব। সাপোজ ধরেন আচ্ছা মাই স্প্যানের জন্য আমি বিজি আমি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি একটা, ধরেন যে ক্রিমসন কালার দিই, অথবা ধরেন এটাও গ্রিন কালার দিই, আলাদা আছে যেহেতু। আর ফন্ট সাইজটাও 30 পিক্সেল করে দিচ্ছি, এটা মাই স্প্যানে দিলাম। এবার আমি এই যে ইউএলটা আছে আনঅর্ডার লিস্ট,
এটাকে নিয়ে একটু কাজ করব। সেটা হচ্ছে খেয়াল করে দেখেন, আমি যে ইউএলটা নিলাম, ঠিক আছে, এখানে আরো কয়েকটা কপি করি। স্যার আমি একটু 2 মিনিট পর আসতেছি। আমি যেখানে ইউএল ট্যাগটা নিলাম, আমরা জানি আমরা যখন কোনো একটা আনঅর্ডার লিস্ট তৈরি করি, আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে কি হয়, আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা লিস্ট আইটেম যা আছে সেই লিস্ট আইটেমের বাম পাশে একটা করে বুলেট পয়েন্ট থাকে। তো আমরা চাই যে এই বুলেট পয়েন্টটা আমরা তুলে দেব এবং আমাদের এটাকে একটু স্টাইলিংটা আমরা করব। যদি এমনটা হয় তাহলে খুব বেশি কিছু দেখাবো না এখানে। ধরেন আমি চাইতেছি এই যে ইউএল ট্যাগটা আছে, এই ইউএল ট্যাগের মধ্যে যে এলআই ট্যাগ আছে, এগুলার যে বুলেট পয়েন্ট যেগুলো আছে বাম পাশে, সেই বুলেট পয়েন্টগুলোকে আমি তুলে দেব। যদি এমনটা যদি করতে চাই, তাহলে আমি প্রথমে ট্যাগ সিলেক্টর হিসেবে ইউএল ট্যাগকে ধরবো, এরপরে বলবো এটা দিয়ে গ্রেটার দেন, তারপরে বলবো কি একটা গ্রেটার দেন দিব, তারপর বললাম এলআই মানে লিস্ট আইটেম, লিস্ট আইটেম লিখলাম, লেখার পরে দুটো কার্লি ব্রেস দিলাম। তার মানে হচ্ছে কি এখানে আনঅর্ডার লিস্ট যেটা আছে তার প্রত্যেকটা যতগুলো আনঅর্ডার লিস্ট আছে তার প্রত্যেকটা লিস্ট আইটেমকে তুমি এটা করো, লিস্ট স্টাইল নামে একটা অ্যাট্রিবিউট আছে, এটা পুরোটা হচ্ছে লিস্ট স্টাইল টাইপ, লিস্ট স্টাইল টাইপ নান, ভ্যালু হচ্ছে নান। এই যে লিস্ট স্টাইল টাইপটা আছে এটার মধ্যে আমি যখন ভ্যালু হিসেবে নান দিয়ে দেব, তখন আমার প্রত্যেকটা লিস্ট আইটেমের মধ্যে থেকে যে বুলেট পয়েন্টটা আছে সেই বুলেট পয়েন্টটা চলে যাবে। দেখেন আমাদের বুলেট পয়েন্টটা চলে গেছে, বুঝছেন? জি স্যার। স্যার এটা তো আবার বুঝুন স্যার, আমি ছিলাম না 2 মিনিটের মতো। আচ্ছা, আমি আমার ইউএল যেটা আছে এই ইউএলটা আর কি মানে আনঅর্ডার লিস্টের মধ্যে হ্যাঁ জি স্যার। যখন কোন একটা এলিমেন্টের মধ্যে কোন একটা HTML এলিমেন্টের চাইল্ড এলিমেন্টকে যদি আমাকে যদি সিলেক্ট করতে হয়, তখন আমরা এই যে এইভাবে লিখি, প্রথমে লিখি যে প্যারেন্ট এলিমেন্ট, তারপর হচ্ছে এইরকম একটা চাইল্ড সিলেক্টর, এটা দিব গ্রেটার দেন, দেওয়ার পরে আমরা লিখি চাইল্ড। এখানে দেখেন এটা হচ্ছে প্যারেন্ট। প্যারেন্ট কেন দেখেন, প্যারেন্ট মানে আমরা কি বুঝি, বাবা মা, তাই তো? বাবা। আর আমরা চাইল্ড বলতে আমরা কি বুঝি, আমরা ভাই বোন যারা আছি তারাই, তাই তো? হ্যাঁ, দেখেন সন্তান। এখানে এখানে ইউএলটা হচ্ছে প্যারেন্ট, কাদের প্যারেন্ট, এই যে এলআই গুলো আছে, লিস্ট আইটেম গুলো আছে, এই লিস্ট আইটেম যতগুলো আছে প্রত্যেকটা প্যারেন্টকে সবার প্যারেন্ট হচ্ছে ইউএল মানে আনঅর্ডার লিস্ট, ইউএলটা হচ্ছে প্যারেন্ট। আর এলআই প্রত্যেকটা আলাদা আলাদা এক একটা চাইল্ড। ধরেন এটা ফার্স্ট চাইল্ড, এটা সেকেন্ড চাইল্ড, এটা থার্ড চাইল্ড, ফোর্থ চাইল্ড, ফিফথ চাইল্ড। হ্যাঁ। আমরা চাইতেছি ইউএল ট্যাগের ভিতরে যতগুলা চাইল্ড আছে প্রত্যেকটা চাইল্ডের মধ্য থেকে তার বাম পাশে যে একটা বুলেট পয়েন্ট থাকে, যে বাম পাশে যে বুলেট পয়েন্টটা আছে সেই বুলেট পয়েন্টগুলো আমি প্রত্যেকটা থেকে রিমুভ করে দিচ্ছি। তো এই বুলেট পয়েন্ট রিমুভ করার জন্য আমাকে প্রথমে আমাকে প্যারেন্ট সিলেক্ট করতে হবে, তারপর হবে চাইল্ড সিলেক্টর, এটা হচ্ছে সিলেক্টর একটা, বললাম ইউএল যতগুলো আছে তার থেকে তার প্রত্যেকটা চাইল্ডকে এলআই কে ধরো, ধরার পরে তুমি লিস্ট হাইপেন স্টাইল হাইপেন টাইপ নামে একটা সিএসএস প্রপার্টি আছে, যেটার কাজ হচ্ছে আমার আনঅর্ডার লিস্ট বা অর্ডার লিস্টের ক্ষেত্রে এই যে পাশে বাম পাশে যে বুলেট পয়েন্ট আছে, নাম্বার থাকতে পারে 1 2 3 বা রোমান কি অথবা এবিসিডি থাকে, এগুলোকে চাইলে আমি হাইড করে দিতে পারি। সেটা কিভাবে, লিস্ট স্টাইল টাইপ অ্যাট্রিবিউট প্রপার্টির একটা ভ্যালু হচ্ছে নান। যদি এই লিস্ট স্টাইল টাইপের ভ্যালু যদি নান করে দেন, তাহলে হবে কি যে আপনার প্রত্যেকটা লিস্ট আইটেমের প্রত্যেকটা চাইল্ডের থেকে বাম পাশে যে বুলেট পয়েন্ট ছিল সেই বুলেট পয়েন্টটা চলে যাবে। জি স্যার বুঝছি। এটা হচ্ছে জি স্যার। এখানে যদি আমি 1 2 3 বসাইতে চাই, আচ্ছা এটার মধ্যে এই যে লিস্ট স্টাইল টাইপে যখন আনঅর্ডার লিস্ট নিয়ে যখন আসবো, এই লিস্ট
স্টাইল টাইপের আরো কিছু ভ্যালু আছে, তখন ওখানে প্রত্যেকটা ভ্যালু নিয়ে আমরা একটু ডিসকাস করব, কারণ এই ইউএলটা নিয়ে একটা পুরো টপিক আছে আলাদা, লিস্ট নিয়ে, শুধুমাত্র লিস্ট নিয়ে আলাদাভাবে টপিক আছে। আমি আগে এগুলো সিলেক্ট শেষ করি, আইডি সিলেক্টর, ক্লাস সিলেক্টর বা সিলেক্টর গুলো নিয়ে আমি একটু ট্যাগটা শেষ করি, তারপরে শেষ হলে তারপরে অন্যগুলোতে যাচ্ছি, একটা একটা যাচ্ছি। তাহলে বুঝলাম তো চাইল্ড সিলেক্টর কিভাবে সিলেক্ট করতে হয়। জি স্যার। তাহলে আমার সিলেক্টর সিএসএস সিনট্যাক্সের মধ্যে সিলেক্টর কিভাবে ব্যবহার করতে হয়, সিএসএস প্রপার্টি কিভাবে ব্যবহার করতে হয় এবং ভ্যালুস কিভাবে সেট করতে হয়, এতটুকু আমরা ক্লিয়ার করছি। আমরা এতক্ষণ কি দেখলাম, HTML থেকে কিভাবে মানে সিএসএস এর মধ্যে কিভাবে ট্যাগ সিলেক্টর, আইডি সিলেক্টর, ক্লাস সিলেক্টর এবং চাইল্ড সিলেক্টর ব্যবহার করে আমরা সিএসএস দিতে পারি, সেগুলো আমরা দেখলাম। এবার এখন আমাদের কাজ হচ্ছে আমরা একটা ডিভ ট্যাগ নেব, HTML এর একটা ব্লক লেভেল এলিমেন্টের মধ্যে নাম হচ্ছে, একটা ব্লক লেভেল এলিমেন্টের নাম হলো ডিভ। মোস্ট অফ দ্য টাইম আমরা এই ওয়ার্ডটা ব্যবহার করব, এই কিওয়ার্ডটা ব্যবহার করব, এই ট্যাগ ব্যবহার করব, ঠিক আছে? ডিভ ট্যাগ, ডিভ ডিআইভি। ডিভের মিনিং হচ্ছে ডিভিশন, মানে ভাগ, ডিভিশন মানে একটা ভাগ, একটা পোরশন হলো বলা, যে তো ডিভিশনের কথা যদি আপনাদেরকে যদি বলতে যাই, তাহলে ডিভিশনটা হবে এইরকম, একটু দেখেন, একটা ব্লক বলতে পারেন। সাপোজ এইটা আমার ডকুমেন্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, আবার ধরেন এখানে একটা পার্ট আছে, এরকম একটা পার্ট, এগুলোকে আমরা কি বলতে পারি, ব্লক বলতে পারি। আবার মনে করেন এই পুরো জিনিসটা একটা ভিতরে আছে, র্যাপিং করা, বুঝছেন, এরকম একটার উপরে একটা র্যাপিং করা। তো মূলত মেইন জিনিসটাকে, এই চাইল্ডগুলোকে আমরা বাইরের যে এই লাইনটা দেখতে পাচ্ছেন, এটাকে মূলত আমরা বলে থাকি ডিভিশন, মানে সবগুলোকে একটা ডিভের মধ্যে রেখে আলাদাভাবে সবগুলোকে কি করে নিলাম, র্যাপিং করে নিলাম। এই ধরনের র্যাপিং করার জন্য আমরা একটা কাজ করি। সাপোজ ধরেন আমার এখানে যে ইউএলটা আছে না, এই ইউএলটাকে আমি কাট করে দিচ্ছি, কাট করে আমি ডিভ ট্যাগের ভিতরে নিয়ে গেলাম। এখন আমি চাইলে, আমি জানি ডিভ ট্যাগকে ধরে আমি যদি ট্যাগ সিলেক্টর ব্যবহার করি, তাহলে ডিভ ট্যাগটা ধরে আমি সিএসএস লিখতে পারি, সম্ভব। আর আবার যদি বলি যে না, আমি ডিভের জন্য একটা আইডি দিব, ঠিক আছে, বক্স দিলাম, বললাম যে কি এটার নাম হচ্ছে বক্স, আইডি দিলাম বক্স। আবার একটা ক্লাস দিতে পারি, যে মানে ন্যাভ, এরকম একটা ক্লাস দিয়ে নিলাম, মনে করেন দুইটা দিয়ে নিলাম। এখন আমি যদি চাই আমার এই ডিভ ট্যাগটাকে, ডিভ যেটা আছে এই ব্লকটাকে চাইলে আমি আইডি সিলেক্টর ব্যবহার করেও স্টাইল দিতে পারবো। আবার যদি চাই যে না আমি ক্লাস সিলেক্টর ব্যবহার করেও স্টাইল দিতে চাই, তাহলে সেটাও আমার পক্ষে করা সম্ভব। এখানে একটা কথা মাথায় রাখতে হবে আমাদেরকে, আমরা যখন কোনো একটা ব্লকের মধ্যে, কোন একটা HTML এলিমেন্টের মধ্যে যখন আমরা আইডি সিলেক্টর, আইডি ব্যবহার করব, আইডি অ্যাট্রিবিউট যেটা ব্যবহার করব, তাহলে মনে রাখবেন আইডি যেন সবসময় ইউনিক হয়, এটা একটু মাথায় রাখবেন, যেন আইডি সবসময় ইউনিক হয়, সেটা অবশ্যই মাথায় রাখতে হবে। কেননা আমরা আইডি নিয়ম হচ্ছে কি, মানে W3C কনভেনশন অনুসারে নিয়ম হলো আইডি সবসময় ইউনিক হতে হবে, বাট আমি চাইলে ক্লাস নেম সেম ক্লাস নেম আমি চাইলে বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারবো। এটাই হচ্ছে কনভেনশন ডিক্লারেশন করার, মানে আইডি ডিক্লারেশন এবং ক্লাস ডিক্লারেশনের নিয়ম। আইডি অ্যাট্রিবিউটের মধ্যে ভ্যালু সেট করা এবং ক্লাস অ্যাট্রিবিউটের ভিতরে আইডি ইউনিক, আমি স্যার আইডি সবসময় ইউনিক হতে হয়। কেন ইউনিক হতে হয়? এটা হচ্ছে মোস্ট অফ দ্য টাইম আমরা যখন জাভাস্ক্রিপ্ট নিয়ে যখন কাজ করি, তখন বেশিরভাগ সময় আমরা ওই এলিমেন্টের আইডি সিলেক্টর নিয়ে কাজ করে থাকি। মোস্ট অফ দ্য টাইম আইডি সিলেক্টর নিয়ে কাজ করা হয় জাভাস্ক্রিপ্ট, এই জন্যই আইডি সিলেক্টরকে বলা হয়েছে, আইডিকে ইউনিক রাখতে বলা হয়েছে সবসময়। এবং আপনি যখন ব্রাউজারের মধ্যে করবেন, সিএসএস এর মধ্যে যখন করবেন, সবসময় ব্রাউজার কি করে, আইডি কে সবসময় প্রেফার দিয়ে থাকে বেশি,
আইডির মান সবসময় বেশি থাকে, আইডি সবসময় বেশি ভ্যালু পায়, ক্লাসে ভ্যালু পাই কম। মনে করেন আমার এই ডিভের মধ্যে যদি আমি একটা আইডিও দিয়ে রাখলাম, একটা ক্লাসও দিয়ে রাখলাম, এখন ব্রাউজার প্রথমে সে কি করবে জানেন, ব্রাউজার প্রথমে আইডি কে প্রেফারেন্স দিবে বেশি, ফার্স্ট প্রায়োরিটি দিবে আইডি কে, সেকেন্ড প্রায়োরিটি পাবে ক্লাস। আমি প্রথমে এই বক্সকে কি করব, আমি এখানে যাই, তো আমি জানি আইডি সিলেক্ট নিয়ে কাজ করবো, আমার আইডি নেম হচ্ছে বক্স, তাহলে আমি হ্যাশ সাইন দিলাম আইডির জন্য, তারপরে বললাম বক্স। এইবার আমি এখানে সিএসএস প্রপার্টি লিখবো, আমি বললাম যে ব্যাকগ্রাউন্ড হাইপেন কালার, আমি বলে দিলাম রেড, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম রেড, এবং আপাতত এটুকুই দিই, আউটপুটটা একটু দেখি কি আসে। দেখছেন একেবারে লেফট থেকে রাইট পর্যন্ত 100% উইথ সে নিয়ে নিছে, বাকি জায়গা খালি থাকলেও সে কাউকে দেয় নাই, এই জায়গাটা সে পুরো জায়গাটা কি করছে, নিয়ে নিছে, তাই না? এটা নিয়ে নিছে কারণ এটা নেওয়ার কারণ হচ্ছে div হলো একটা ব্লক লেভেল এলিমেন্ট, ব্লক লেভেল এলিমেন্টের বৈশিষ্ট্য হচ্ছে সে তার এলিমেন্টের মধ্যে তার পুরো জায়গাটা 100% উইথ সে নিয়ে নেয়, অটোমেটিক্যালি সে নিয়ে নেয়, এই জন্য সে লেফট থেকে রাইট পর্যন্ত 100% জায়গা নিয়ে নিছে। এখন আমি বললাম বক্সের মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে রেড, তাহলে দেখেন এই সিএসএস প্রপার্টিটার কারণে দেখা গেছে আমার এই ডিভের ভিতরে যা কিছু আছে সবকিছুই কি আছে, এই রেড বক্সের ভিতরে চলে আসছে, সবগুলো কোথায় আছে, রেড বক্সের ভিতরে আছে, ঠিক আছে? তো যেটা আমার বোঝানোর ইচ্ছা ছিল সেটা হচ্ছে যে আমি এখন চাইলে এই আইডি ধরে এবং চাইল্ড ধরে চাইলে এখন আমি সিএসএস লিখতে পারি। এখানে দেখেন খেয়াল করেন আমি লিখছিলাম ইউএল, তারপর হচ্ছে চাইল্ড সিলেক্টর এলআই, তখন ইউএল ছিল আমার প্যারেন্ট, কিন্তু দেখেন এবার ইউএল কে আমি আরেকটা ডিভ নিয়ে তার মধ্যে আমি তাকে র্যাপিং করে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এখন আমি যদি এখান থেকে যদি র্যাপিং করতে যাই, দেখেন ডিভে যখন ক্লিক করছি দেখেন পুরোটা হাইড হয়ে গেছে, তার মানে এখন ইউএল এর প্যারেন্ট কে এই ডিভ, এই ডিভের জন্য আমি একটা নাম দিলাম বক্স, এই বক্সটা হচ্ছে এখন ইউএল এর প্যারেন্ট। এখন উপরে যে এটা ছিল খেয়াল করছেন কিনা জানি না, যে দেখেন এখানে কিন্তু কি নাই, ইউএল এলআই এর ভিতরে যে বুলেট পয়েন্ট থাকার কথা ছিল সেগুলো কিন্তু নাই। কেন নাই? কারণ সে এই প্যারেন্ট ছাড়াও সে সরাসরি এই ইউএল ধরে কাজ করতে পারে চাইল্ড সিলেক্টরের ক্ষেত্রে। বিষয়টা বুঝতে পারছেন? আমার কথা বুঝছেন? এখন আমি এই ডিভের ভিতরে আমি ইউএল কে দিয়ে রাখলাম, বললাম যে আইডি ইউনিক হতে হবে, ক্লাস যে কোনো নামে হইলেই হবে। তো আমি আপাতত যদি এখন এই বক্সকে যদি এইভাবে রেখেই দিই, রাখার পরে মনে করেন আমি আরো দুটো ডিভ নেব, খালি ডিভ, ব্ল্যাঙ্ক ডিভ নেব, কোনো কিছু না, সবগুলাতে ক্লাস অ্যাট্রিবিউট দিব, কি দিব জানেন, বক্স টু, এরকম আমি কোনো এলিমেন্ট কন্টেন্ট রাখবো না, শুধুমাত্র আমি বক্সগুলো নেব, বক্স 3, সরি বক্স 3 না, বক্স 2, আমি দুটো ডিভ নিলাম যাদের ক্লাস নেম হচ্ছে বক্স 2। এইবার আমি যদি আইডি সিলেক্ট ক্লাস সিলেক্টর হিসেবে প্রথমে ডট দেব, তারপরে ক্লাসের নাম দেব বক্স 2। এবার যদি সিএসএস হিসেবে যদি আমি লিখি যে ব্যাকগ্রাউন্ড হাইপেন কালার, বললাম যে এটাও রেড, সাপোজ গ্রিন, ধরেন এটা দিলাম গ্রিন। এবার আমি একটা উইথ দিয়ে দিই, উইথ দিলাম, ধরেন সাপোজ 200 পিক্সেলের একটা উইথ দিয়ে দিলাম, একটা হাইট দিয়ে দিচ্ছি, 200 পিক্সেলের একটা হাইট দিয়ে দিলাম। এখন দেওয়ার পরে চলেন দেখি আমরা এরকম দুইটা ডিভ এখানে লিখছি, ব্লক লেভেল এলিমেন্ট, দুইটা ব্লক গ্রিন কালারের দুইটা ব্লক আমরা পাই কিনা একটু দেখে আসি। দেখেন
আমরা কিন্তু দুইটা ব্লক পাইছি, কিন্তু মজার ব্যাপার হচ্ছে এইখানে দুটো একটার সাথে একটা লেগে গেছে। একটা ব্রেক টেক ব্যবহার করলে পসিবলি একটু স্পেস পাওয়া যাইতে পারে। জি হ্যাঁ, এবার দেখেন তাহলে খেয়াল করেন, সেম দুটো বক্স কিন্তু অ্যাট্রিবিউট ক্লাসের অ্যাট্রিবিউট হিসেবে আমি ক্লাস ব্যবহার করলাম। ক্লাস ব্যবহার করে আমি সেম ক্লাসকে দুইটা জায়গায় ব্যবহার করলাম। তার মানে হচ্ছে আমি যেটা বুঝাতে চাইছিলাম আপনাকে সেটা হচ্ছে যে আমরা যখন কোনো একটা ক্লাস ডিফাইন করব তখন ওই ক্লাসকে আমরা মাল্টিপল এলিমেন্টের সাথে ব্যবহার করতে পারবো। বুঝতে পারছেন? আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? জি আমরা যখন কোনো একটা ক্লাস ডিফাইন করব তখন ওই ক্লাসটা আমি চাইলে মাল্টিপল এলিমেন্টের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো। স্যার বুঝতে পারছি। এটা মাথায় রাখবেন। মাথায় বলতে হবে না। আইডি হ্যাঁ মানে বলেন। বক্স টু আপনি যে ক্লাস নিছেন এইটা দুইটা ডিবের ক্ষেত্রে বা তিনটা ডিবের ক্ষেত্রে চারটা ডিবের ক্ষেত্রে আপনি সেম ক্লাস ইউজ করতে পারেন হ্যাঁ, আমি ইউজ করতে পারবো। নাকি? জি, মানে একটা ক্লাস যদি ডিজাইন করেন সেটাকে আপনি যেখানে ইচ্ছে সেখানে ব্যবহার করতে পারবেন। একটা ডকুমেন্টের মধ্যে আপনার যদি 10 জায়গায় ব্যবহার করতে হয় তাহলে আপনি 10 জায়গায় ব্যবহার করতে পারবেন। এই ক্ষেত্রে কোনো কোডিং কনভেনশনের কোনো কি নাই, রুলস ব্রেক হবে না। কিন্তু আপনি যদি একটা আইডি নিয়ে যদি 10টা বক্সের 10টা ডিবের মধ্যে যদি একটা আইডি যদি 10টা জায়গায় ব্যবহার করেন তাহলে এটা কোডিং কনভেনশনকে ব্রেক করছে। এটা কখনোই করতে যাবেন না। এই হ্যাঁ স্যার, এখানে একটু বলেন। বক্স 1 2 এরকম দিতে হবে স্যার। হ্যাঁ অবশ্যই, আইডি সবসময় ইউনিক থাকতে হবে। বক্স 1 বক্স 2 এরকম করতে হবে। হ্যাঁ স্যার, এক্ষেত্রে ওরা এটা ফলো করে হচ্ছে যেমন ক্লাসের রোল আইডি বা এমপ্লয়ি আইডি যেরকম প্রত্যেকের আলাদা আলাদা হয়, ওই ঠিক সেম রুলসটাই এখানে অ্যাপ্লাই করছে। হ্যাঁ, এখানেও সেম জিনিসটা অ্যাপ্লাই করা হয়। আইডিটাকে সবসময় ইউনিক রাখতে বলা হয়েছে কোডিং কনভেনশন। স্যার এখানে একটা কোশ্চেন আছে স্যার, ওই এই প্রথমটায় হ্যাশট্যাগ দিয়ে করছেন ইউজ করছেন, পরেরটা ডটটা কেন? পরেরটা ডট হচ্ছে ক্লাসের ক্ষেত্রে আপনি ডট দিয়ে ক্লাস ক্লাসের ক্ষেত্রে আপনি ডট দিয়ে ক্লাস দিবেন, আর ওই আইডির ক্ষেত্রে হ্যাশ সাইন দিয়ে আইডি নেমটা দিবেন। শুধুমাত্র ক্লাস থাকলে তাইলে ডটটা আসবে, আর আইডি ক্লাস দুইটা থাকলে তাইলে হ্যাশট্যাগ আসবে। আইডির জন্য আসবে হ্যাশট্যাগ, আর ক্লাসের জন্য আসবে ডট ফুল স্টপ। তাহলে নেক্সট টপিকে যাচ্ছি। হ্যাঁ, এবার আসছে এতক্ষণ আমরা যা করছি এগুলো হচ্ছে সিএসএস এর কাজ, এবং আমরা আমাদের কন্টেন্টকে কি করলাম, স্টাইলিং করলাম। এটাকে বলা হয় স্টাইলিং। যদিও আমাদের এটা স্টাইলিং এর মানে স্টাইলিং এর ধারে কাছে কিছুই না, জাস্ট মানে এটা ডামি বলতে পারেন, এটা ডেমো আর কি, স্টাইলিং এর ডেমো। এবার যদি আমরা আমাদের টপিকসের জন্য এবার যদি স্টাইলিং ব্যাকগ্রাউন্ড নিয়ে যদি কোনো কাজ করতে যাই তাহলে আমরা কিভাবে ব্যাকগ্রাউন্ডকে স্টাইল করতে পারি সেটা নিয়ে ডিসকাস করব। আচ্ছা, ডিসকাস ব্যাকগ্রাউন্ড নিয়ে যাব নাকি আগে ক্লাস কালার নিয়ে? আচ্ছা, ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড নিয়ে যাব। আচ্ছা, আপনারা ইতিমধ্যে ব্যাকগ্রাউন্ড নিয়ে একটা প্রপার্টির ব্যবহার শিখেছেন। সিএসএস প্রপার্টি, ব্যাকগ্রাউন্ডের একটা সিএসএস প্রপার্টি হচ্ছে ব্যাকগ্রাউন্ড হাইফেন কালার। এই প্রপার্টিটা আপনারা দেখছেন, তাই না? তো এরকম ব্যাকগ্রাউন্ড প্রপার্টির আরো কয়েকটা প্রপার্টি আছে ইম্পর্টেন্ট। তার মধ্যে অন্যতম একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড হাইফেন কালার। এখানে এখন আমাদের ক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য
সাউন্ড আসে কখনো কখনো। নয়েজ আছে কার থেকে? ভাই মিউট করেন। একটু মিউট করে দেন কাইন্ডলি, কাদের থেকে মিউট সাউন্ড আসছে, সবাই মিউট করে দেন। আচ্ছা, থ্যাংক ইউ। ঠিক আছে, আমরা যে এখানে কালার গুলো করলাম এগুলো মূলত ব্যাকগ্রাউন্ড কালার, সিএসএস এর ব্যাকগ্রাউন্ড কালার প্রপার্টি। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড প্রপার্টির মধ্যে ওয়ান অফ দা মোস্ট ইম্পর্টেন্ট এবং সবচেয়ে বহুল ব্যবহৃত একটা মানে সিএসএস এর একটা প্রপার্টি যার নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার প্রপার্টি। এবার এই ব্যাকগ্রাউন্ড নিয়ে আরো বেশ কিছু প্রপার্টি আছে, যে প্রপার্টি গুলো নিয়ে আমরা এখন কথা বলবো। তার জন্য আমরা একটা আলাদাভাবে সিএসএস এর একটা ফাইল নিব এবং এবার কাজগুলো করব আমরা ইন্টারনাল সিএসএস এর মধ্যে। এক্সটার্নাল সিএসএস এ আমরা এখন যাব না। আপাতত স্যার এক্সটার্নাল সিস্টেমটা অনেক কঠিন লাগছে। আচ্ছা, তাই প্রথমবার জি স্যার। করতেছেন এই জন্য একটা ফাইল নিচ্ছি। background.html নামে আমি একটা ফাইল নিয়ে সেভ করে দিই। সেভ করলাম। এবার আমি HTML এর এটা নিয়ে নিলাম, বললাম CSS ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, এখন আমি এটার ভিতরে স্টাইল একটা ট্যাগ আছে সেটা নিয়ে রাখি আগে ভাগে। এখন আমি চাইলাম কি যে আমি চাইতেছি আমার পুরো বডিতে এটাকে রান করি। রান করলে কিছুই আসবে না, সাদা একটা ব্যাকগ্রাউন্ড আসবে। এখন আমি চাইতেছি কি যে এই যে বডিটা আছে, এই যে বডিটা ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি কালার দিতে চাচ্ছি। তাহলে আমাকে কালার দিতে হলে কি করতে হবে? প্রথমে আমি বডি ট্যাগটাকে সিলেক্ট করলাম, তারপরে ব্যাকগ্রাউন্ডের যে একটা প্রপার্টি যেটা আমরা ইতিমধ্যে ব্যবহার করছি সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড হাইপেন কালার, ব্যাকগ্রাউন্ড কালার। আমি বললাম গ্রে কালার, গ্রে, আমি গ্রে দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে কালার নেম। এখন আউটপুট যদি দেখেন, দেখবেন কি ব্যাকগ্রাউন্ডটা গ্রে কালার হয়ে গেছে, তাই না? এরকমই তো, তাই তো? আচ্ছা, জি স্যার। এখন জি স্যার। আমি বললাম এই গ্রে কালার দেব, আমি এবার বললাম ব্যাকগ্রাউন্ড হাইপেন কালার দিয়ে আমি এবার বললাম যে হ্যাশ 3333 এরকম দিয়ে আমি এটা দিলাম। দেওয়ার পরে আমি একটু রিলোড দিই ব্রাউজারটা, দেখেন কি হয়ে গেছে, একটু ডার্ক গ্রে হয়ে গেছে, তাই না? জি এখানে যখন ব্যাকগ্রাউন্ডে যখন কালার আমরা ব্যবহার করব, আমরা চাইলে তিন ধরনের কালার ব্যবহার করতে পারি। একটা হচ্ছে হেক্স ভ্যালু কালারের, অথবা তিন ধরনের কালার, একটা হচ্ছে কালার নেম, একটা হচ্ছে হেক্স ভ্যালু যেটা আমি দিছি। ঠিক আছে, এই যে #333, আরো তিনটা লেটার দিতে হবে, 6টা মোট হ্যাশ দিয়ে মোট 6টা ভ্যালু আমাকে দিতে হয়। তারপরে আরেকটা হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ড কালারের মধ্যে সেটা হলো RGB মানে রেড, গ্রিন এবং ব্লু কালারের তিনটা ভ্যালু দিয়েও আমি চাইলে ব্যাকগ্রাউন্ড কালারটা সেট করতে পারি। এটা মূলত সিএসএস এর কালার প্রপার্টির ডিটেইলস আলোচনা। তো আমি আপাতত না একটা কাজ করি, আপাতত এই কালারটাতে ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমি হেক্স ভ্যালু যেটা আছে এটাকে অমিট করে দিচ্ছি আপাতত। এটা বললে আপনাদের মাথার উপর দিয়ে যাবে। আচ্ছা, তো আমি কি করলাম, ব্যাকগ্রাউন্ড কালারটা গ্রে দিলাম। তাহলে বুঝতে পারতেছেন যে আমরা যদি আমাদের ডকুমেন্টের মধ্যে, আমি যদি বডির মধ্যে যদি ফুল বডিতে যদি ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই, তাহলে আমি সিএসএস এর ব্যাকগ্রাউন্ড হাইপেন কালার এই প্রপার্টিটা যদি ব্যবহার করি এবং সেখানে যদি প্রপার্টির ভ্যালু হিসেবে যদি কোনো একটা কালারের নাম বলে দেই, তাহলে আমার কালারটা ব্যাকগ্রাউন্ডের বডি কালারটা কি হয়ে যাবে, সেই কালারে হয়ে যাবে। এতটুকু তো ক্লিয়ার, তাই না? এতটুকু ক্লিয়ার হয়েছে? জি স্যার। ওকে, জি স্যার, ক্লিয়ার এতটুকু। এবার আসবো হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে। তো এই ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে আনার জন্য আমাকে একটু সময় দেন, আমি একটা ইমেজ দেখি, খুঁজে দেখি যে আমার কম্পিউটারে ডাউনলোড করা আছে কিনা, না হলে আমাকে একটা ব্যাকগ্রাউন্ড
করে নিতে হবে। আপাতত এই বডির মধ্য থেকে আমি ব্যাকগ্রাউন্ডের যে কালারটা প্রপার্টিটা আছে কালার প্রপার্টি থেকে কি করে দিচ্ছি, কমেন্ট আউট করে দিচ্ছি। যদি ধরেন যে আপনার কোনো একটা ধরেন ডিভের মধ্যে সাপোজ বডিতে আমি চাইতেছি আমি বডিতে একটা ইমেজ ব্যবহার করব, যদি এমন হয় শুধুমাত্র বডিতে ব্যবহার করব তাই না, আমি চাইলে যে কোনো একটা ব্লক লেভেল এলিমেন্ট যেমন ধরেন ডিভ হইতে পারে বা সেকশন, ঠিক আছে, এইসব জায়গায় আমি কোনো একটা ব্লক লেভেল এলিমেন্টের মধ্যে আমি চাইতেছি আমি একটা ইমেজ ব্যবহার করব। তো যদি এমনটা হয় তাহলে কি হবে, আমি বডিতে কি করব একটা ইমেজ দিব যেটা আমি অলরেডি নিয়ে রাখছি ইমেজ ফোল্ডারের মধ্যে flower.jpeg নামে। তো তাহলে যদি এটা করতে হয় তাহলে সিএসএস এর একটা প্রপার্টি আছে যার নাম ব্যাকগ্রাউন্ড হাইপেন IMAGE, তার মানে ইমেজ, ব্যাকগ্রাউন্ড হাইপেন ইমেজ। এখন এই ব্যাকগ্রাউন্ড ইমেজ প্রপার্টির মধ্যে ভ্যালু সেট করতে হলে অবশ্যই আপনাকে প্রথমে দিতে হবে URL, এই মেথডটা দিতে হবে। তার মধ্যে আমাকে ডাবল কোটেশন দিতে হবে অথবা সিঙ্গেল কোটেশন দেন, কোনো সমস্যা নেই, নিতে পারবেন। এরপর এই যে URL মেথডটা আছে এর ভিতরে আমাকে কি করতে হবে, আমি যেই ইমেজটা ব্যবহার করতে যাচ্ছি সেই ইমেজটাকে আমাকে বলে দিতে হবে। তার মানে হচ্ছে ইমেজের লোকেশন বলে দিতে হবে। তো আমার ক্ষেত্রে এক্সাম্পলের ক্ষেত্রে দেখেন আমার ইমেজটা কোথায় আছে, আমার ইমেজটা আছে IMG ফোল্ডারের মধ্যে flower.jpeg। তাহলে আমি প্রথমে কি করব, IMG ফোল্ডারে যাব, তারপরে ফরওয়ার্ড স্ল্যাশ, এরপরে কি দেব, আমার এই যে ইমেজের নাম, আমার ইমেজের নাম হচ্ছে flower.jpeg। অবশ্যই ইমেজ ব্যবহার করার ক্ষেত্রে ইমেজের এক্সটেনশন সহ ব্যবহার করতে হবে। তা আমি ইমেজের এক্সটেনশন সহ লোকেশন বলে দিলাম, এবার সেভ করি। সেভ করার পরে আমরা একটু ব্রাউজারে গিয়ে আউটপুটটা দেখি, লোড দিই, দেখেন আমার পুরো ডকুমেন্টের মধ্যে কি চলে আসছে, ব্যাকগ্রাউন্ডে আমার ওই ইমেজটা চলে আসছে। তো এটা এভাবে আসার কারণ আছে, এখানে আরো কিছু প্রপার্টি আছে যেগুলো সেট করলে এটা শুধুমাত্র একটা ছবি আকারে দেখা যাবে। আমার এই ছবিটার সাইজও ছোট, বুঝছেন? তাহলে আমি স্যার এটার সাইজটা বাড়ায় দিয়ে আর রিপিট নন করা যায় না, সাইজটা বাড়ানো যায় না? আসতেছি, আমাকে সময় দেন, একটা টপিকস নিয়ে কথা বলবো। তাহলে ব্যাকগ্রাউন্ডে ইমেজ কিভাবে অ্যাড করতে হয় বুঝছেন? জি স্যার। সবাই বুঝছেন তো? লিঙ্কটা সেম, সূত্রটা তো সেমই থাকবে না স্যার? সূত্রটা হচ্ছে যে সিএসএস প্রপার্টি যদি ইমেজ ব্যবহার করতে চান ব্যাকগ্রাউন্ডে তাহলে ব্যাকগ্রাউন্ড হাইফেন ইমেজ, এই সিএসএস প্রপার্টি এটা ব্যবহার করতে হবে এবং তার ভিতরে ভ্যালু হবে ইউআরএল নামে একটা মেথড রেডি করা, এখানে একটা ইয়া আছে, ডিফাইন করা আছে, এইটাকে ব্যবহার করতে হবে এবং ইউআরএল এর প্যারেনথেসিসের ভিতরে দুটো ডাবল কোটেশন দিবেন অথবা সিঙ্গেল কোটেশন দিবেন এবং কোটেশনের ভিতরে ইমেজের লোকেশনটা বলে দিবেন, তাহলে আপনার ডকুমেন্টের মধ্যে ইমেজটা চলে আসবে। এবার একটা জিনিস খেয়াল করেন যে আমার ইমেজটা ছোট আছে বিধায় আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ইমেজটা অনেকগুলো জায়গা জুড়ে আছে। আমি একটু জুম লেভেলটা কমাইয়া দিলাম, জুম লেভেল 60% নিয়ে আসলাম। দেখেন প্রত্যেকটা জায়গায় যতক্ষণ পর্যন্ত আমি ব্রাউজারের ভিউতে দেখতে পাচ্ছি ততক্ষণ পর্যন্ত ইমেজ আসতেই আছে। এইটাকে বলা হয় ব্যাকগ্রাউন্ড রিপিটিং। তার মানে দেখেন টপ টু বটম, লেফট টু রাইট, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস উভয় জায়গায় কি আছে, আমার ছবিটা রিপিট হয়েছে। আপনি যদি চান যে না আমি ছবিটা রিপিটিং করব না, যদি বন্ধ করতে চান তাহলে সিএসএস এর আরেকটা প্রপার্টি আছে ব্যাকগ্রাউন্ডের জন্য, সেটার নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিপিট, ব্যাকগ্রাউন্ড হাইফেন রিপিট, REPEAT রিপিট। এইখানে ভ্যালু তো বলে দিবেন নো হাইফেন রিপিট, ঠিক আছে, নো রিপিট। এখন নো রিপিট দিলাম, এখন দেখি আসলে কাজ করে কিনা, আমার আসলে মনে নাই, বুঝছেন? চলেন একটু ব্রাউজার রিফ্রেশ করে দেখি। দেখেন
এইবার দেখেন লেফট রাইটে কোথাও কোনো রিপিট নাই, শুধুমাত্র একটা ইমেজ আছে, বাকি পুরো ডকুমেন্ট কি ব্ল্যাঙ্ক হয়ে আছে। জুমটা 100%, এই ইমেজটা হচ্ছে 100% জুম। আমার ইমেজের রেজুলেশন যত তত আকারে সে আমাকে এখন দেখাবে। বুঝা গেছে? যদি কোনো একটা ইমেজের জি স্যার। বাই ডিফল্ট কি বাই ডিফল্ট ব্যাকগ্রাউন্ড ইমেজ কি করে জানেন? ব্যাকগ্রাউন্ড ইমেজ বাই ডিফল্ট লেফট থেকে রাইটে এবং টপ থেকে বটমে ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে রিপিট করে। তো এই রিপিটেশনটা বন্ধ করার জন্য আমাদেরকে সিএসএস এর ব্যাকগ্রাউন্ড হাইপেন রিপিট এর ভিতরে ভ্যালু হিসেবে দিতে হয় নো হাইপেন রিপিট, নো রিপিট দিতে হয়। তাহলে ব্রাউজার কি করে তার ডিফল্ট বিহেভিয়ার থেকে বের হয়ে চলে আসে। বুঝাইতে পারলাম? জি স্যার। আচ্ছা, এখানে আরো একটা বিষয় আছে। আপনি মনে করেন চাইতেছেন ইমেজটা লেফট থেকে রাইটে রিপিট হবে, টপ থেকে বটম হবে না। এমন যদি হয় তাহলে কি করতে হবে? ব্যাকগ্রাউন্ড রিপিট, সেম সেম জিনিস, ব্যাকগ্রাউন্ড রিপিট নামে সিএসএস প্রপার্টিটা ব্যবহার করবেন। তারপরে ভ্যালু হিসেবে কি দিবেন জানেন? আমি চাইতেছি লেফট থেকে রাইটে রিপিট হবে, তার মানে এক্স অ্যাক্সিসে রিপিট হবে। আমরা তো আগে গ্রাফ করছিলাম তাই না, মনে আছে? জি স্যার। আমরা গ্রাফের অঙ্ক করছিলাম না? কে কে করছেন গ্রাফের অঙ্ক? সাপোজ করছি স্যার। এইটা আমার গ্রাফ, ঠিক আছে? তা আমি দিলাম যে এইটা হচ্ছে আমার, এটা আমার হচ্ছে কি অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, আর এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। এখন এখানেও এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস ম্যাথমেটিক্যাল কাজ করবে, সেম জিনিস। এবং এই এক্স অ্যাক্সিসের কাজ এবং ওয়াই অ্যাক্সিসের কাজ এখানে আমাদের লাগবে। সুতরাং এই জিনিসটা একটু মাথায় রাখবেন। আমাদের আরো বেশ কয়েকটা সিএসএস প্রপার্টিতে কাজ করার জন্য আমাদের এই এক্স অ্যাক্সিসের ভ্যালু, ওয়াই অ্যাক্সিসের ভ্যালু আমাদের লাগবে। সো আমরা চাইতেছি এক্স অ্যাক্সিসের কাজ করব। আমার রিপিট হবে কোথায়? এক্স অ্যাক্সিস। তার মানে লেফট থেকে রাইটে রিপিট হবে, টপ থেকে বটমে রিপিট হবে না। আমি লেফট থেকে রাইটে রিপিট করব। এই রিপিটেশনের জন্য আমাকে সিএসএস এর এই ব্যাকগ্রাউন্ড রিপিটের মধ্যে আমি যদি বলে দেই রিপিট রিপিট হাইপেন এক্স, এটা বলে দিলাম, বললাম কি রিপিট এক্স, তার মানে কি লেফট থেকে রাইটে রিপিট করো, ঠিক আছে? ব্রাউজার এবার রিলোড দেন, দেখেন কি অবস্থা। দেখেন সে কি করছে, যতই জুম লেভেল কমান না কেন সে 100% ভিউ উইথের ভিতরে যতটা ভিউ পোর্টের মধ্যে আপনার চোখ মানে ব্রাউজারে দেখা যাবে যতটুকু, ততটুকু জায়গায় সে বারবার কি করবে, সে রিপিট করতে থাকবে। একেবারে আমি 25% লেভেলে চলে গেছি, বাম থেকে ডানে একেবারে যাবে। বাম থেকে ডানে রিপিট করতেছে। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, ওকে, গুড। এবার এটাকে কমেন্ট আউট করে দিই। আমি এবার বললাম রিপিট এক্স না, এবার বললাম টপ থেকে বটমে রিপিট করো। এবার বলবো রিপিট ওয়াই, টপ থেকে বটমে। রিলোড দেন, দেখেন টপ থেকে বটমে সে কি করছে, রিপিট করে দিচ্ছে। সিএসএস এর ব্যাকগ্রাউন্ডের মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিকস হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিপিট, মোস্ট ইম্পর্টেন্ট। তো মানে অ্যাকচুয়ালি আমরা রিপিটিং এর ক্ষেত্রে বাই ডিফল্ট আমরা যে কাজটা করি সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিপিট আমরা নো রিপিট করে দিই। যেমন ধরেন যে আমরা স্লাইডার ব্যবহার করব, স্লাইডার যদি আমি একটা অ্যাড করি ইমেজের মধ্যে, তখন এটাকে যদি রিপিট করি, রিপিট এক্স এন্ড ওয়াই যদি করতে যাই তাহলে আমাদের বিশাল একটা সমস্যা হয়ে যাবে। দ্যাটস ওয়াই আমরা ব্যাকগ্রাউন্ড রিপিটকে নো রিপিট দিয়েই ভ্যালু সেট করে থাকি। বুঝতে পারছেন? এখন যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের পজিশন। আচ্ছা, পজিশন আসলে কি? পজিশন মানে কি বলেন তো? পজিশন মানে হচ্ছে যে স্থান, অবস্থান। অবস্থান। এখন আমি দেখেন আমার যে ইমেজটা আছে, ইমেজটা কোথায় আছে? লেফটে আছে না? সে লেফট পজিশনে আছে, তাই তো? আচ্ছা, এখানে তো নো রিপিট ছিল, সরি সেভ করে নেই, যার জন্য রিপিটেশনটা হয়ে গেছে। 25% থেকে 100% জুমে নিয়ে আসতে হবে। ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট। এবার আমি চাইতেছি আমার যে পজিশনটা আছে, ব্যাকগ্রাউন্ড ইমেজের যে পজিশনটা আছে সেইটা আমি কন্ট্রোল করব। তো
ব্যাকগ্রাউন্ড পজিশনের মধ্যে যদি পজিশন যদি কোনো কিছু যদি মানে বলা না থাকে, কোনো কিছু ডিফাইন না করে থাকে, তাহলে সে সবসময় টপ লেফট পজিশন থেকে অ্যালাইনমেন্ট সেট করে, তার পজিশন ধরবে টপ থেকে লেফটে পজিশনের ক্ষেত্রে। আমি যদি ব্যাকগ্রাউন্ড পজিশন যদি ডিফাইন না করি, তাহলে সে টপ থেকে লেফট কর্নার ধরে সে তার জায়গা দখল করে থাকবে। যেমন আমাদের এক্সাম্পলের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কি এটা হচ্ছে টপ কর্নার এবং এটা বাম সাইডের টপ কর্নার, তার মানে হচ্ছে টপ লেফট। বাম সাইডের উপরের দিকের কর্নারটাকে বলা হয় টপ লেফট, ডান সাইডের উপরের দিকের কর্নারটাকে বলা হয় টপ রাইট, নাকি রাইট টপ বা টপ রাইট বলেন, রাইট টপ কর্নার বলা থাকে। যাই হোক, রাইট টপ বা টপ রাইট যেটাই বলেন নাকি, হোয়াটএভার ইট ইজ। তারপর হচ্ছে নিচের দিকে যদি আসেন, ডান দিকের নিচের কর্নারকে বলা হয় বটম রাইট অথবা রাইট বটম। তারপরে বাম দিকের নিচের কর্নারকে বলা হয় বটম লেফট। বুঝাতে পারলাম? জি স্যার। প্রথম প্রথম এগুলো আপনাদের একটু খারাপ লাগবে, বুঝতে কষ্ট লাগবে। তো চাইলে আমরা এবার ব্যাকগ্রাউন্ড পজিশন দিয়ে আমাদের ইমেজের পজিশনের সেটিংসটা আমরা করতে পারি। বাই ডিফল্ট কোনো কিছু যদি সেট না করা থাকে, সে টপ লেফট কর্নার থেকে তার পজিশন সেট করে দেবে। চলেন এবার এটাকে রাইট কোথায় নিয়ে যাব, ডান দিকে উপরের কর্নারে নিয়ে যাব। সেটার জন্য আমি ব্যাকগ্রাউন্ড পজিশনটা ব্যবহার করব। ব্যাকগ্রাউন্ড পজিশন প্রপার্টিটা ব্যবহার করব। আমি বললাম রাইট টপ রাইট, টপ রাইট। আশা করি কাজ করবে, দেখা যাক কোথায় চলে গেছে, টপ রাইটে চলে গেছে ইমেজটা। আচ্ছা, টপ রাইটে তো চলে গেল, একটু চেঞ্জ করে একটু ফান করি। টপ রাইট দিব না, না দিয়া সেন্টার দিচ্ছি, সেন্টার। এবার বললাম সেন্টার। চলেন তো দেখি ইমেজটা কোথায় আসে, পজিশন কোথায় নিয়ে যায় দেখি। কোথায় নিয়ে গেছে? স্যার মাঝখানে আসবে। মাঝখান থেকে একদম কোথায় নিয়ে গেছে? টোটাল পেজের মাঝখানে আসবে কি? মাঝখান তো দিছি, কোথায় নিয়ে গেছে? স্যার তো অর্ধেক তো নাই। অর্ধেক নাই উপরে। নাই, বিকজ কি নাই কেন? ডাবল সেন্টার দাও স্যার। কারণটা হচ্ছে মূলত যখন পজিশন ইউজ করা হয়, তখন সিএসএস যখন পজিশন ইউজ করা হয়, সেখানে আরো দুইটা কথা চলে আসে। একটা হচ্ছে রিলেটিভ পজিশন, আর একটা হচ্ছে অ্যাবসলিউট পজিশন। এটা মূলত এখন আপনার কোথায় চলে গেছে জানেন? এটা এখন অ্যাবসলিউট পজিশনে চলে গেছে, তার মানে সে তার অ্যাবসলিউট জায়গায় আছে। আর যখন অ্যাবসলিউট ভ্যালু ব্যবহার করা হয়, তখন তার প্যারেন্টকে রিলেটিভ করে দিতে হয়, না হলে তার প্যারেন্টের সাথে চাইল্ডের সাথে কোনো সম্পর্ক থাকে না। পজিশন যখন লিখবো, যখন সিএসএস পজিশন দেখাবো, তখন দেখবো কেমন লাগে। ফান, ভেরি ফানি। তা আমি শুধুমাত্র যদি সেন্টার নিতে যাই, শুধুমাত্র একটা ভ্যালু দিয়ে নিয়ে নিচ্ছি, শুধুমাত্র সেন্টার। যদি সেন্টার দেই তাহলে আউটপুট আসে কি দেখ, তাও কিন্তু ওই অবস্থায় আছে। কারণ আমার এখানে আমি যদি না গেলেও মনে হয় যাক, ইন্সপেক্ট যাবো না, এটা দেখাবোই না ইন্সপেক্ট। তো আমরা মূলত যেখানে ছিলাম সেটা হচ্ছে যে টপ রাইটে নিয়ে গেছি, বাই ডিফল্ট সেটা লেফট, টপ লেফটে থাকে। এবার আমি যদি বলি আমার ইমেজকে টপ, এবার বললাম বটম, টপ সেন্টার মনে হয় স্যার। টপ সেন্টার এটা না, টপ বটমে নিয়ে আসো। আমি চাচ্ছি কি তাহলে মনে হয় নিচের দিক থেকে, পুরো সরি রাইট বটম, সরি ডান দিকের নিচে নিয়ে আসতে হয়েছে। দেখি আসে কিনা। হয় নাই, ভুল করছি, এই জন্য হয় নাই। বটম রাইট দিতে হবে, তাই না? কোথায় স্টাইল লিখতেছি, আমি বললাম বটম রাইট, নিচে ডান দিকের কোণা নিয়ে যাব। আসছে না কেন? আসছে না,
আমরা কয়টা ভ্যালু ব্যবহার করছি? টপ রাইট কর্নার ব্যবহার করছি আর ব্যবহার করলাম বটম রাইট ব্যবহার করলাম। আচ্ছা আসলাম, যদি বলি বটম লেফট, দেখেন তো কি আসে, দেখেন তো আসে কিনা, আসে নাই, কারণ এখানে সে এখন পজিশনকে ধরে রয়েছে এই জন্য। উপরে কোন পজিশন ধরে ফেলছে স্যার? এটা সিএসএস এর একটা পজিশন আছে, সে ওই পজিশন ধরে কাজ করতেছে, অ্যাবসলিউট পজিশন, রিলেটিভ পজিশন, ওটা দিয়ে ধরে কাজ করতেছে। এইটার জন্য সিএসএস পজিশন বুঝাইতে হবে। আচ্ছা ঠিক আছে, আপাতত এতটুকু বুঝে রাখেন যে আমি ব্যাকগ্রাউন্ড পজিশন দিয়ে আমার ইমেজকে কি করতে পারি, ডান দিকের বাম দিকে এভাবে সরাইতে পারি, বুঝছেন? এখানে কিন্তু দুইটা ভ্যালু আছে। কয়টা ভ্যালু? দুইটা ভ্যালু। কি কি? একটা হচ্ছে যে লেফটের জন্য ভ্যালু আছে, একটা হচ্ছে টপের জন্য ভ্যালু আছে। টপের জন্য একটা ভ্যালু, তারপরে লেফটের জন্য আরেকটা ভ্যালু। আচ্ছা, যদি এমনটা হয় যে ব্যাকগ্রাউন্ড পজিশন, আমি বললাম যে এখন কোথায় আছে, এখন আছে টপ লেফট, তাই তো? আমি বললাম টপ থেকে 20% 20 পিক্সেল সরে আসো, তারপরে বললাম যে লেফট থেকে 50 পিক্সেল সরে আসো, সেমিকোলন দিলাম। সেমিকোলন দিয়ে দেখি যে এটা আসলে মুভ করে কিনা, দেখেন একটু, দেখেন মুভ করছে। এটা সিএসএস পজিশন ধরে কাজ করতেছে, যার কারণে সে ওই যে নিচের দিকে আসতে গিয়ে উপরের দিকে চলে যাচ্ছে। এবার খেয়াল করছেন কি হয়েছে ঘটনাটা? জি স্যার। তার মানে আপনি যদি চান এই ব্যাকগ্রাউন্ড পজিশন দিয়ে আপনার ইমেজের এভাবে পিক্সেল দিয়ে অথবা পার্সেন্টেজ দিয়ে আপনি চাইলে মুভ করতে পারেন। স্যার জি বলেন। আচ্ছা, যদি ইমেজটা সেন্টারে হয়, যদি মাঝখানে হয়, তাইলে বামে সরাবো কিভাবে, ডাইনে সরাবো কিভাবে? এখন তো এক সাইডে আছে দেখে আমরা সরাইতে পারতেছি। আচ্ছা, এটার জন্য আমাকে সিএসএস এর পজিশন বুঝতে হবে। a long distance আছে, সিএসএস এর আলাদা পজিশন নিয়ে একটা 1 ঘন্টার উপর একটা টপিক, সিএসএস এর পজিশন নিয়ে বুঝাইতে হবে। এখন এটা সিএসএস এর পজিশনের বিষয়, তো এই জন্য আমি এটাকে স্কিপ করতে পারবো ওকে স্যার। এই মুহূর্তে, কারণ সিএসএস পজিশন জি যদি স্যার। এখন বুঝাই তাহলে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে একটু, ডেফিনেটলি শিওর, এবং কালকে থেকে দেখবেন যে আর কেউ ক্লাস করবে না। স্যার ঝামেলা আছে স্যার আজকে ভীষণ ঝামেলা। আজকে আর বুঝাই না স্যার, মাথা ভেঙে গেল। জি স্যার। স্যার আমার মাথা অলরেডি ধরে গেছে স্যার, আমি সেটা বলার জন্যই আচ্ছা, দুইবার পড়ছি। তাহলে ব্যাকগ্রাউন্ডের মধ্যে ওকে ব্যাকগ্রাউন্ড, আচ্ছা ব্যাকগ্রাউন্ড পজিশন, ব্যাকগ্রাউন্ডটাকে আজকের মধ্যে এখানে স্কিপ করতেছি। তাহলে ব্যাকগ্রাউন্ড বাদ দিয়ে আমি আরেকটা টপিকে যাই, কারণ ব্যাকগ্রাউন্ডটা পজিশন নিয়ে সরাসরি বুঝাইতে হবে। ব্যাকগ্রাউন্ডের বিশাল কিছু কাজ আছে, আমিও নিজে প্রিপেয়ার্ড না, আমার কাছে সঠিক পরিমাণের ইমেজ নাই আপনাদেরকে ব্যাকগ্রাউন্ডের বিষয়গুলো দেখানোর জন্য। ওকে, তাহলে একটা কাজ করি, আপাতত ব্যাকগ্রাউন্ড পজিশনের মধ্যে এটা যা আছে তাই থাকুক। আমরা আমাদের বডিতে যেহেতু কোনো কন্টেন্ট নেই, এই কন্টেন্ট নিয়ে আমরা একটু কাজ করি। সাপোজ দিস ইজ হেডিং, এটা কি দিস ইজ হেডিং কত, হেডিং 2, ঠিক আছে? আমরা h2 ট্যাগের মধ্যে CSS এর টেক্সট প্রপার্টি নিয়ে আমরা কাজ করব। CSS এর টেক্সট প্রপার্টি, আমি h2 ট্যাগটাকে সিলেক্ট করে নিলাম। এবার CSS এর টেক্সট প্রপার্টির ক্ষেত্রে বিশেষ এবং কমনলি ইউজ করা হয় এরকম কয়েকটা প্রপার্টির মধ্যে একটা প্রপার্টি হচ্ছে টেক্সট হাইপেন অ্যালাইন। টেক্সট অ্যালাইন আপনারা ইতিমধ্যে দেখে গেছেন, মানে টেক্সট অ্যালাইন কিভাবে ব্যবহার করতে হয়, তারপর আমি আবার দেখাচ্ছি। সাপোজ ধরেন আমি চাইতেছি এটাকে h2, এটা যেটা আছে এইটাকে আমি টেক্সট অ্যালাইনে নিয়ে যাব, কোথায়? সেন্টারে। তাহলে আমাকে ভ্যালু দিতে হবে সেন্টার। এখন এই প্রপার্টিটার কারণে, এই প্রপার্টির ভ্যালুটার কারণে, সেন্টার প্রপার্টির কারণে আমার যে h2 ট্যাগ যেটা আছে সেটা দেখবেন যে কোথায় চলে গেছে, সেন্টারে চলে গেছে। দেখেন দিস ইজ হেডিং 2,
এটা কোথায় আছে? সেন্টারে আছে। তাহলে আমি আরেকটা H1 ট্যাগ নিয়ে নিচ্ছি। This is heading 1. আমি আরো একটা H3 ট্যাগ নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এটা বললাম this is heading 3. ওকে, এরপর একটা প্যারাগ্রাফ ট্যাগ নিচ্ছি। লরেন একটা বিশাল একটা টেক্সট নিয়ে নিলাম, লরেন। ওকে, আচ্ছা, আউটপুটটা একটু দেখি আসি এক নজরে কি অবস্থা। আপাতত এই বডিটাকে সাইডে ফেলে রেখে সাইড করে দিচ্ছি। কমেন্ট আউট করে দিই। ওকে, এটা হচ্ছে হেডিং 1, এটা হচ্ছে হেডিং 2 সেন্টারে আছে, হেডিং 3 এটা লেফট লাইনে আছে। এবার আমি H2 এর জন্য টেক্সট অ্যালাইন করলাম সেন্টারে। আমি H1 এর জন্য কোনো কিছু দিব না। H3 যেটা আছে আমার H3 এর জন্য আমি বললাম টেক্সট অ্যালাইন রাইট, বললাম এটা ডান দিকে অ্যালাইনমেন্ট হবে। দেখেন এটা H3 টা লেফট সাইড থেকে ডান দিকে চলে গেছে, রাইট অ্যালাইনমেন্ট। আচ্ছা, এরপরে খেয়াল করেন যে প্যারাগ্রাফ ট্যাগটা আছে, প্যারাগ্রাফ ট্যাগটাকে আমি চাইতেছি যে লেফট থেকে রাইটে সরাসরি ইকুয়াল যে স্পেসগুলো আছে সেই স্পেসগুলো নিয়ে সে কি করবে, তার সম্পূর্ণ জায়গাটাকে সে অ্যালাইনমেন্ট দেবে। এখন এরকম যদি কোনো কিছু একটা চাই, আমি বললাম যে পি ট্যাগ, পি তুমি কি করো, টেক্সট হাইপেন অ্যালাইন, আমি বললাম জাস্টিফাই, জাস্টিফাই। এবার খেয়াল করেন এখন এখানে কিছুটা মানে স্পেস তৈরি হয়ে যাবে এবং এটা লেফট থেকে রাইটে ইকুয়াল উইথ নিয়ে জাস্টিফাই হয়ে যাবে। দেখেন কি হয়েছে, আগে ছিল একরকম, এবার কি হয়ে গেছে, একেবারে জাস্টিফাইড হয়ে গেছে। ঠিক আছে না? লেফট থেকে রাইট পর্যন্ত মানে দুই দিক থেকে সমান হবে। সমান, হ্যাঁ, দুই দিকে লেফট এবং রাইটে সমান জায়গা দখল করে নিয়েছে। এটাই হচ্ছে জাস্টিফাই। ওকে, এবার আসি পি ট্যাগের উপরে। সাপোজ না, দরকার নেই, পি ট্যাগ কোনো ট্যাগই নিব না। আমি হেডিং ট্যাগ যেটা আছে, H1 ট্যাগ যেটা আছে, সরি, আমার যে H1 ট্যাগ আছে, আমি চাইতেছি আমার H1 ট্যাগটাকে একটু স্টাইলিং করব। কিরকম স্টাইলিং? আমি বললাম যে টেক্সট, সরি, টেক্সট হাইপেন ট্রান্সফর্ম, CSS এর একটা প্রপার্টি যার নাম হচ্ছে টেক্সট হাইপেন ট্রান্সফর্ম। এইটার একটা ভ্যালু হচ্ছে লোয়ার কেস, একটা হচ্ছে আপার কেস। আমি বললাম আপার কেস। এখন কি হবে বলেন তো? স্লোয়ার কেসের যেগুলো আছে ওগুলো সব আপার কেসে চলে যাবে স্যার। এখন দেখেন এখানকার ক্ষেত্রে শুধুমাত্র টি হচ্ছে আপার কেস আর বাকি সবগুলো কিন্তু লোয়ার কেসে আছে। এখন আমি এই যে সিএসএস এর এই প্রপার্টিটা ব্যবহার করলাম, টেক্সট হাইপেন ট্রান্সফর্ম দিয়ে বলে দিলাম যে আপার কেস H1 ট্যাগকে বলছি। দেখবেন H1 এর সবগুলো টেক্সট এখন কি হয়ে গেছে, আপার কেস হয়ে গেছে। ওয়াও, দারুণ না? কি করলাম? মানে স্যার এরকম করে কি ফন্ট করে এরকম করে? না, ফন্ট আলাদা, ফন্টের জন্য আলাদা সিএসএস প্রপার্টি। ও দিছো। এটা হচ্ছে টেক্সটের প্রপার্টি, শুধুমাত্র টেক্সট নিয়ে কাজ করবে। এখন আপনি চাইলে এখানে আরো কিছু প্রপার্টি আছে যেগুলোর মধ্যে একটা হচ্ছে টেক্সট ডেকোরেশন, সেটা ব্যবহার করা হয় কি জন্য? টেক্সট ডেকোরেশন ব্যবহার করা হয় আপনার এই যে যে বুলেট পয়েন্ট আছে না, টেক্সট ডেকোরেশনের মধ্যে
যেমন একটা লিঙ্ক ট্যাগ নিচ্ছি, এই ট্যাগ অ্যাঙ্কর ট্যাগ নিলাম, বললাম https google.com, আমি বলে দিলাম গুগল, ঠিক আছে। এইবার আমি সরি একটু আউটপুটটা আপনাদেরকে দেখাই, আউটপুট দেখাইলে জিনিসটা তাই এমন হচ্ছে না। তাই আউটপুটটা দেখেন, এই যে আমি যে অ্যাঙ্কর ট্যাগটা নিলাম, অ্যাঙ্কর ট্যাগের ক্ষেত্রে আমরা কি জানি যে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে বাই ডিফল্ট একটা নিচের দিকে কি থাকে, আন্ডারলাইন থাকে না, এটাকে বলা হয় টেক্সট ডেকোরেশন, এটাকে বলা হয় টেক্সট ডেকোরেশন। এটা আন্ডারলাইন। হ্যাঁ, তাহলে অ্যাঙ্কর ট্যাগ ধরে আমি এবার যদি সিএসএস এর যে প্রপার্টি টেক্সট ডেকোরেশন আছে, টেক্সট ডেকোরেশন এই প্রপার্টিটা ব্যবহার করে যদি বলি নান করে দেই, দেখবেন যে কি অ্যাঙ্কর ট্যাগ যে গুগল এর নিচে যে আন্ডারলাইন যেটা আছে, এখন যদি রিলোড দেন আন্ডারলাইন চলে যাবে, থাকবে না। হ্যাঁ চলে গেছে, এখন অলরেডি আন্ডারলাইন চলে গেছে। এইটা করা হয় টেক্সট হাইপেন ডেকোরেশন দিয়ে এবং সেটার ভ্যালু হয় নান। এখন টেক্সট ডেকোরেশনের মধ্যে এখন আরো প্রপার্টি আছে, তার মধ্যে একটা প্রপার্টি হচ্ছে লাইন থ্রু, সিএসএস এর লাইন থ্রু। দেখেন লাইন থ্রুর কি অবস্থা হয়, দেখেন কি হয়েছে। ও একটা জিনিস করি, সেটা হচ্ছে ফন্ট সাইজ একটু বাড়াই নিই, তাইলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। ফন্ট সাইজ 32 করে দিই, বড় করে লাগবে বলা। দেখেন এবার খেয়াল করে দেখেন, টেক্সট ডেকোরেশনের একটা ভ্যালু হচ্ছে লাইন থ্রু। এই লাইন থ্রু ব্যবহার করার কারণে পুরো টেক্সটটা কি হয়ে গেছে, মাঝখানে কাটা হয়ে গেছে। এটা হচ্ছে একটা সিএসএস প্রপার্টির একটা ভ্যালু। প্রথমটা কি ছিল বলেছিলাম, টেক্সট ডেকোরেশন না, তাই না, না। আচ্ছা, পরেরটা হচ্ছে লাইন থ্রু। স্যার অনেকগুলো অ্যাঙ্কর ট্যাগকে যদি এই লাইন থ্রু করতে যাই তাহলে কি করতে হবে স্যার? মানে একসাথে করব। একসাথে এই যে আমি যে এখানে যে হ্যাঁ, অনেকগুলো অ্যাঙ্কর ট্যাগ, আচ্ছা এই যে অনেকগুলো অ্যাঙ্কর ট্যাগ কমা দিয়া না না, দেখেন দেখেন দেখেন, আমার কয়টা অ্যাঙ্কর ট্যাগ আছে এখানে, এই জায়গাতে একটাই আছে। হ্যাঁ, এই জায়গায় আছে অনেকগুলো। অনেকগুলো অ্যাঙ্কর ট্যাগ তৈরি করলাম। হ্যাঁ, কতগুলো অ্যাঙ্কর ট্যাগ হয়েছে এবার দেখেন তো। হ্যাঁ, অনেকগুলো অ্যাঙ্কর ট্যাগ হয়েছে। এখন দেখেন যে আমি যতগুলো অ্যাঙ্কর ট্যাগ নিছি প্রত্যেকটাতে কি আছে, আন্ডারলাইন দেওয়া আছে। আমি চাইতেছি প্রত্যেকটার হ্যাঁ, নিচের যে আন্ডারলাইনটা আছে এটাকে বাদ দিয়ে দিতে। তো যখন HTML এর ট্যাগ নিয়ে কোন একটা ট্যাগ ধরে যখন CSS অ্যাপ্লাই করবেন, তখন ব্রাউজার করবে কি যে সে ওই ট্যাগের ভিতরে ওই ট্যাগ দিয়ে যতগুলা কন্টেন্ট আছে সে সবগুলাতে সে ওই CSS প্রপার্টির ভ্যালুগুলা অ্যাপ্লাই করে দিবে। স্যার বুঝছি এখন। সবগুলোকে, যেমন আমি এখানে বলতে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে সে আমার ডকুমেন্টে যতগুলো অ্যাঙ্কর ট্যাগ পাইছে সবগুলোকে কি করে দিছে, ফন্ট সাইজ 30 পিক্সেল করে দিছে। ফন্ট সাইজ, হ্যাঁ, এখন আমি বড় যদি করে বলি দিছে। যে টেক্সট ডেকোরেশন নান, এখন দেখবেন একটা লিংকেরও কি নাই, আন্ডারলাইন নাই, দেখছেন একটা লিংকেরও আন্ডারলাইন নাই। এটা হচ্ছে ফ্যাক্ট। নাই। কিন্তু যদি বলেন যে না আপনি ইন্ডিভিজুয়ালি কোনো একটা আন্ডারলাইন চেঞ্জ করবেন, তখন সেখানে আপনাকে ক্লাস বা আইডি সিলেক্টর ব্যবহার করে কাজ করতে হবে। ওই যে এক্সটার্নাল সিএসএস এর কাজ করতে হবে। এক্সটার্নাল সিএসএস এখানে আইডি দিতে হবে। ধরেন আর ওইটা অনেক কঠিন স্যার, ওইটা অনেক কঠিন লাগছে স্যার। আমি এখানে একটা এক্সটার্নাল আইডি দিলাম, সিএসএস আইডি দিয়ে বললাম সেকেন্ড লিংক, আমি একটা আইডি দিলাম সেকেন্ড লিংক। বাই ডিফল্ট সে কি করতেছে,
অ্যাঙ্কর ট্যাগের মধ্যে ধরেন যে আমি এখানে প্রত্যেকটার অ্যাঙ্কর ট্যাগের ফন্ট সাইজ বাড়াইয়া দিলাম। এবার আমি এখানে বললাম যে সেকেন্ড লিঙ্ক, এটা টেক্সট ডেকোরেশন নান করব, আর বাকি সবগুলো ঠিক থাকবে। দেখেন ভালো লাগতেছে, এখন মজা লাগে। স্যার তাইলে তো আগে যেটা করছে ওইটা হচ্ছে আলাদা একটা পেজ ওপেন করে ওই যে এই যে মানে এক্সটার্নাল সিএসএস গুলো লিখছে, তারপর ওই পেজের এটার সাথে লিংক করছে, কিন্তু এখন তো স্যার এই পেজের ভিতরে এই কাজটা করলেন। হ্যাঁ, ইন্টারনাল সিএসএস লিখলাম, অসুবিধা কি? ও মানে দুই ভাবেই কাজ করা যাবে। তিন ভাবে কাজ করতে হবে, তিন ভাবে। সিএসএস এর কথা বলছিলাম, প্রথমেই বলছি সিএসএস তিন ভাবে করা যায়। একটা হচ্ছে ইনলাইন সিএসএস, একটা হচ্ছে ইন্টারনাল সিএসএস যেটা আমরা এখন করতেছি, তারপরে এর আগে যেটা করছিলাম এক্সটার্নাল সিএসএস, আলাদাভাবে সিএসএস ফাইল রেডি করা। তিন ভাবে করতে হবে, যে কোনো একভাবে করলে হবে স্যার? যে কোনো একভাবে না। আমি এখন যেগুলো করতেছি এগুলো কোনো স্ট্যান্ডার্ড ওয়ে না, ও, এক্সটার্নাল সিএসএস দিয়ে করাটাই হচ্ছে বেস্ট ওয়ে। স্যার আমি একটু কথা বলবো। জি বলেন। স্যার দেখা যাচ্ছে ওই যাদের প্রবলেম হয়, ওই কি কোন ভাই যিনি বলছিলেন যে সিএসএসটা ওই যে বাহিরে আলাদা স্টাইল শিটের ভিতরে করলে প্রবলেম হয়, তো উনি করতে পারেন কি এখানে স্টাইলের ভিতরে প্রথম কোডিং করে পরে এই ফাইলগুলো কপি করে ওইটার ভিতরে নিয়ে সেভ করলে এখান থেকে ডিলিট করে দিলেই হলো। হ্যাঁ হয়। মানে কি বলছো বুঝছেন? মানে হলো আমি প্রথমে এখানে বুঝেছি। স্টাইল ট্যাগের ভিতরে আমি সিএসএস গুলা লিখলাম, লেখার পরে আমি আলাদা এই যে main.css ফাইল নিছি, এটাকে যদি এখন ওপেন করি, ধরেন আমি এগুলো সব ডিলিট করে দিলাম। এবার দেখেন ব্যাকগ্রাউন্ড থেকে আমি ওইটা ওপেন করে দেখে পেস্ট কর। এবার এখান থেকে দেখেন, এখান থেকে সবগুলোকে কাট করে দিচ্ছি, কাট করে আমি এখানে নিয়ে আসলাম। এখন আমি এই সিএসএস ফাইলটাকে ব্যাকগ্রাউন্ড এখানকার মধ্যে লিংক করে দিব, এটাকে ডিলিট করে দিচ্ছি, আপাতত আর লাগবে না। আমি এবার লিংক ট্যাগ ব্যবহার করতেছি। লিংক ট্যাগের মধ্যে আমি বলে দিলাম সিএসএস এর ভিতরে main.css নামে, আমার ক্ষেত্রে সিএসএস main.css টা আছে সিএসএস ফোল্ডারের ভিতরে। এখন আমি যদি রিলোড দেই, দেখেন সেম কাজ, কোনো ডিফারেন্স নাই। ডিফারেন্স হচ্ছে আমার সিএসএস ফাইলটা আলাদাভাবে তৈরি করা, আলাদা জায়গায় লেখা। বুঝছেন? জি স্যার। ওকে, তাহলে আজকের ক্লাস এ